দ্বিতীয়বারের মতো বিয়ের আসরে বসে বর বেশে প্রাক্তন প্রেমিককে দেখে চমকে ওঠে নম্রমিতা। রাফিদকে এই জায়গায় কোনোভাবেই আশা করেনি সে। শেষবারের মতো রাফিদের খোঁজ নিয়েছিল বোধহয় 2 বছর আগে। শুনেছিল তার নতুন প্রেমিকার কথা। কষ্টের মাঝেও হেসেছিল নম্রমিতা। বুকের কোথাও চিনচিনে ব্যথা হলেও তৃপ্তি ছিল মনে। কিন্তু আজ কাজী সাহেবের তারায় অনেক কিছু বলতে চেয়েও বলা হয়নি নম্রমিতার। দ্বিধাদ্বন্দ্বের মাঝেই অবশেষে কবুল বলার মাধ্যমে সম্পূর্ণ হয় বিয়ে। এবার পালা দুজনের দুজনকে দেখার। নম্রমিতার পাশে বসে আছে রাফিদ, চোখে মুখে অস্থিরতা। আর চোখে একবার তাকায় নম্রমিতা রাফিদের দিকে, ভীষণ অস্থির দেখাচ্ছে তাকে। তবে কি বিয়েটা তার অমতে হয়েছে? ভাবনার মাঝেই সাজানো এক ডালার মাঝে আরশি নিয়ে উপস্থিত হয় নম্রমিতার বোন আরশি। ফুলে ফুলে সজ্জিত ডালার মাঝে কারুকার্য করা আরশি। আরশিতে চোখ রাখে নম্রমিতা। অপলকভাবে তাকিয়ে থাকে রাফিদের দিকে, অথচ রাফিদের দৃষ্টি ভিন্ন। লোক সম্মুখে থাকায় সেও এক পলক তাকায় আরশিতে, অথচ তাকায় না নম্রমিতার দিকে। চোখ রাখে না সে চোখে, আকর্ষণ করে না দৃষ্টির মোহে। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে অজান্তেই নম্রমিতার চোখ থেকে। বাসর ঘরে ফুল সজ্জিত খাটের মাঝে ঘোমটা দিয়ে বসে আছে নম্রমিতা। ভাবনায় রয়েছে অতীত বর্তমানের সবটুকুই। রাফিদকে বিয়ে করে সে ঠিক করেছে কিনা জানে না, তবে মনের মাঝে একরকম ভালো লাগা কাজ করছে। হারিয়ে ফেলা ভালোবাসাকে ফিরে পাওয়ার প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে দেহ মন। কিন্তু রাফিদ, সে কি আদেও খুশি এই বিয়েতে? কই, আগের মতো প্রাণোচ্ছল দেখালো না তো আজ তাকে। যাকে ঘিরে ছিল তার অজস্র পাগলামি, সে আজ তার বিয়ে করা বউ। ভালোবাসাময় এক দৃষ্টিও কি তার প্রাপ্য ছিল না? ঘড়ির কাঁটা 12টা পেরিয়েছে, অথচ রাশিদ আসেনি এখনো। ফুলে ফুলে সজ্জিত রুমটাতে একাই বসে আছে নম্রমিতা। বসে থাকতে থাকতে পিঠ তার ধরে গেছে, তবুও বসে আছে নম্রমিতা রাফিদের জন্য। অনেক কথা আছে আজ রাফিদের সাথে। প্রকাশ করার আছে না বলতে পারা এক উচ্ছ্বাস, বলার আছে সবটুকু সত্যি। রাফিদ নিশ্চয়ই চমকাবে, আনন্দে আত্মহারা হয়ে বুকে টেনে নিবে। ভাবনার বুধ নম্রমিতার ধ্যান ভাঙে দরজার শব্দে। রাফিদ এসেছে। আর চোখে ঘড়ির দিকে তাকাতেই খেয়াল করলো 12টা বেজে 30 মিনিট হয়েছে। রুমের দরজা লাগিয়ে হাতের ঘড়ি আর ওয়ালেট ড্রেসিং টেবিলের উপর রাখলো রাফিদ। চকচক করা আয়নায় একবার নিজের প্রতিবিম্ব দেখে আর চোখে তাকালো বিছানার দিকে। লাল টুকটুকে বধূ বেশে বসে আছে কেউ। মনে মনে হাসলো রাফিদ। অতঃপর আলমারি থেকে কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুমের দরজার আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় নম্রমিতা। আশাহত হয়ে বেলুনের মতো চুপসে যায় সে। বিয়ের পর থেকে একটা কথাও বলেনি রাফিদ। এমনকি এক গাড়িতে পাশাপাশি এলেও সে ব্যস্ত ছিল নিজের মতো। নম্রমিতা কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কিছু বলতে। বুক ভেঙে কান্না আসে নম্রমিতার। রাফিদের কি একবারও উচিত ছিল না তার দিকে তাকানোর? রাগ হয় নম্রমিতার, অভিমানে পিষ্ট হয় কোমল হৃদয়। রাগ অভিমানের কাছে বশতা স্বীকার করে গা ভর্তি গহনা আর বিয়ের সাজেই বেডের একপাশে শুয়ে পড়ে নম্রমিতা। ক্লান্তির চোটে বেশ কিছুক্ষণের মাঝে ঘুম ধরা দেয় চোখে। অতঃপর শোনা যায় নম্রমিতার ভারী নিঃশ্বাস। খুব ভোরে ওঠার অভ্যাস নম্রমিতার আছে, তাই ফজরের আজানের আগেই ঘুম ভেঙে যায় নম্রমিতার। ঘুম ঘুম চোখে রুমের চারপাশে তাকিয়ে রাফিদকে দেখতে না পেয়ে বেশ অবাক হয় নম্রমিতা। এত সকালে তো ওঠার কথা নয় রাফিদের। বিছানার অপর পাশটাও বেশ গোছানো, তার মানে সারা রাত এই রুমে ছিল না রাফিদ। চিন্তা হয় নম্রমিতার। সাজগোজ আর গহনার কারণে শরীর কিটকিট করছে। আপাতত রাফিদের চিন্তা মাথা থেকে ছেড়ে ফ্রেশ হওয়া জরুরি। ফজরের নামাজ পড়ে বেশ অনেকক্ষণ হয়ে গেল নম্রমিতা রুমের মাঝে পায়চারি করছে। মূলত সে অপেক্ষা করছে রাফিদের। নতুন বউ এভাবে কেউ না ডাকা অবধি বাইরে যাওয়া উচিত নয়, তাই রুমের মাঝে অপেক্ষা করছে সে। দরজার দিকে উকিঝুঁকি দিয়ে আবারও অস্থিরভাবে পায়চারি করতে থাকে নম্রমিতা। আচমকা কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কোমর আঁকড়ে ধরে একজোড়া হাত। ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে যায় নম্রমিতা। নিজেকে সামলাতে এক হাতে আঁকড়ে ধরে রাফিদের শার্টের কলার। রাফিদ খানিকক্ষণ পলকহীনভাবে তাকিয়ে থাকে নম্রমিতার দিকে। গোলাপি শাড়িতে কি অপূর্ব লাগছে তাকে। বিয়ে হলে রূপ কি আরো খানিকটা বেড়ে যায় নাকি মেয়েদের? রাফিদের তো তাই মনে হচ্ছে। দৃষ্টি সংবরণ করে নিজেকে ধাতস্থ করে রাফিদ।
অতঃপর নম্রমিতাকে সোজা করে দাঁড় করিয়ে অন্যদিকে তাকিয়ে বলে ওঠে, আম্মা ডাকছে নিচে নাস্তার জন্য। এটুকু বলেই চলে যেতে নেয় রাফিদ। নম্রমিতা রাফিদের হাত ধরে আটকায়, এরপর আহত কণ্ঠে বলে ওঠে, রাফিদ, বলো, শুনছি। কেমন লাগছে আমাকে? হয়তো ভালোই। দেখবে না? না, এত অভিমান? অভিমান তো কাছের মানুষদের উপরে হয়, ছলনাময়ীদের উপর শুধু করুণা করা যায়। আশ্চর্যান্বিত দৃষ্টিতে তাকায় নম্রমিতা। জলে টইটুম্বর চোখ, পলক ফেললেই গড়িয়ে পড়বে চিবুক বেয়ে। নিজেকে সামলে নেয় নম্রমিতা। করুণা করার জন্য বিয়ে করার প্রয়োজনীয়তা ছিল না। এইভাবেই করুণা করা যায়। হাসে নম্রমিতা, চোখে চোখ রেখে তাকায় রাফিদের দিকে, পরিমাপ করে রাফিদের দৃষ্টির গভীরতা। এরপর গাঢ় কণ্ঠে বলে ওঠে, বিধবা হলেও এত বেশি বয়স নয় আমার যে কেউ বিয়ে করতো না। হয়তো বয়স্ক কিংবা ডিভোর্সি কারোর সাথে বিয়ে হতো আমার, তবুও তা এর চেয়ে সম্মানের। অন্তত কারোর করুণা নিয়ে তো বাঁচতে হতো না জীবন। মনে মনে রাগ হয় রাফিদের, রাগে মুষ্টিবদ্ধ করে হাত, অথচ মুখে হাসলো। এক দৃষ্টিতে দৃষ্টি রেখে খানিকটা ঝুঁকলো নম্রমিতার দিকে, অতঃপর রূঢ় কণ্ঠে বলল, কে বললো আজীবন থাকবে? ধক করে ওঠে নম্রমিতার বুক। জীবন তার সাথে ঠিক কি খেলায় নেমেছে বুঝতে পারছে না। মনে মনে সৃষ্টিকর্তার নিকট আহাজারি জারি করে বলে উঠল, সহনসীমা পেরিয়ে আত্মসম্মান বিসর্জন হওয়ার আগে তুমি আমার আত্মার নিঃশেষ ঘোষণা করো। রাফিদের দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয় নম্রমিতা। দরজার কাছে এসে পিছু না ফিরেই বলে ওঠে, অসহায় মানুষদের মুখের কাছে দুমুঠো খাবার ছুঁড়ে দিলেই তারা খুশি, সেখানে বিয়ে তো বিলাসিতা। এভাবে নিজের জীবন নষ্ট না করলেও পারতেন। ডাইনিং টেবিলে উপস্থিত আছেন রাফিদের মা, বাবা আর ছোট বোন তোহা। বিয়েটা পারিবারিকভাবে হলেও কাছের কিছু আত্মীয়রা উপস্থিত ছিলেন। অবশ্য তাদের সবার নাস্তা আগেই হয়ে গিয়েছে, এখন যে যার রুমে রেস্ট করছে। নম্রমিতা ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়ায়। এখন তার কি করা উচিত বুঝতে পারছে না। ইন্ট্রোভার্ট স্বভাবের হওয়ায় সহজেই কারোর সাথে মিশতে পারে না নম্রমিতা। আমতা আমতা করে তোহার পাশে চেয়ার টেনে বসে। কিছুক্ষণের মাঝেই সেখানে উপস্থিত হয় রাফিদ। নম্রমিতার পাশে চেয়ার টেনে বসে নিজের মতো খাওয়া শুরু করে। এদিকে নম্রমিতা পড়েছে বিপাকে। সকালে এক কাপ না হলে তার চলে না। প্লেটের পরোটা টুকরো টুকরো করে যাচ্ছে সে, অথচ মুখে নিচ্ছে না একটুও। আরে ভাবি, তুমি খাচ্ছ না কেন? কিছু লাগবে? তোহার কথায় না সূচক মাথা নাড়ায় নম্রমিতা, কিন্তু সে নাছোড়বান্দা। এটা ওটা তুলে দিচ্ছে নম্রমিতার প্লেটে। নম্রমিতা অসহায় দৃষ্টিতে তাকায় রাফিদের দিকে, অথচ রাফিদ নিজের মতো খেয়ে চলেছে, একবারের জন্যও তাকাচ্ছে না এদিকে। নম্রমিতার প্লেটে এক টুকরো মুরগির মাংস তুলে দিতে দিতে তোহার চোখ পড়ে নম্রমিতার গলায়। কেমন যেন লাল হয়ে আছে জায়গাটা। ভাবি, তোমার গলায় লাল হয়ে গেছে কি করে? কে কামড়েছে? তোহার কথা শুনে বিষম খায় রাফিদ। খাওয়ার গলায় আটকে অনবরত কাশতে থাকে সে। নম্রমিতা অস্থির হয়ে এক হাতে পিঠে হাত বুলিয়ে পানি এগিয়ে দেয় রাফিদের দিকে। রাফিদ রাগী দৃষ্টিতে তাকায় নম্রমিতার দিকে, চোখ নামিয়ে নেয় নম্রমিতা। মেয়ের এমন কথায় ভিমরি খান আরিয়ান সাহেবও। নাস্তা শেষ করে লাজুক হেসে উঠে যান তিনি। আনোয়ারা খাতুন মেয়ের দিকে চোখ রাঙিয়ে নিজেও চলে যান রান্নাঘরে। তোহা অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখে সবার কাণ্ড। আসলে হলোটা কি? সবাই এভাবে পালালো কেন তার মাথায় ঢুকছে না। অসহায় মুখে অবশেষে তোহা তাকায় নম্রমিতার দিকে। কি হলো বলো তো ভাবি সবার? আমি তো শুধু জিজ্ঞাসা করলাম, কি কামড়েছে তোমার গলায়? রুমের মধ্যে অস্থিরতায় পায়চারি করছে রাফিদ। ক্ষণে ক্ষণে রাগ মাথাচাড়া দিয়ে উঠছে তার। নম্রমিতার বেখেয়ালির জন্য ডাইনিংয়ে আজ সবার সামনে কি পরিমাণ লজ্জায় পড়তে হয়েছে তাকে ভাবলেই রাগ লাগছে। ইস, বাবা মা কি ভাবছেন তার ব্যাপারে। পরক্ষণে নিজের ভাবনায় নিজেকেই গালি দিতে ইচ্ছে করছে রাফিদের। একটা স্বাভাবিক বিষয় নিয়ে সে একটু বেশিই ভাবছে। বিয়ে হয়েছে তার, এমনটা হয়নি ঠিক আছে, কিন্তু হলেও তো খুব একটা ভুল হতো না। আনোয়ারা খাতুনের হাতে হাতে টেবিলের জিনিসগুলো গুছিয়ে রুমে আসে নম্রমিতা। যদিও আনোয়ারা খাতুন বারণ করেছিলেন অনেকবার, কিন্তু নম্রমিতা শোনেনি। এভাবে কাঠের পুতুলের মতো বসে থাকার তো কোনো মানে হয় না। যেহেতু বিয়েটা পারিবারিকভাবে ছোটখাটো আয়োজনে হয়েছে,
সেহেতু বউ ভাতের কোনো পালা নেই, তাই টুকটাক কাজ করলে এমন কিছু ক্ষতি হবে না। আনোয়ারা খাতুন মনে মনে সন্তুষ্ট হন নম্রমিতার ব্যবহারে, তবে মুখে প্রকাশ করেন না। যদিও বিয়েটা তিনি মন থেকে মেনে নিতে পারেননি, তবুও আর 5টা শাশুড়ির মতো ব্যবহার তার দ্বারা সম্ভব নয়। ছেলে মেয়েদের সুখে সর্বাধিক প্রাধান্য দেন তিনি। বেডের উপর আছোয়া হয়ে ফোনে কিছু একটা করছে রাফিদ। নম্রমিতা এক পলক রাফিদের দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলের কাছে যায়। বিয়ের গহনাগুলো এক এক করে বক্সে ভরে বেশ শব্দ করেই বক্সগুলো রাখে টেবিলে। কাচের চুড়িগুলো হাতে নিয়ে বেশ কয়েকবার রিনছিনির শব্দ করে, অথচ রাফিদ একবার ভুল করে হলেও এদিকে তাকায় না, বরং ফোনের দিকে চোখ রেখেই মিটিমিটি হাসছে। ভ্রু কুঁচকায় নম্রমিতা। রাগে তার শরীর চলছে, মন চাইছে রাফিদের গলা টিপে মেরে ফেলতে। হাতের জিনিসগুলো টেবিলের উপর রেখে বেডের দিকে যাওয়ার জন্য আনচান করে নম্রমিতার মন। ভীষণভাবে দেখতে ইচ্ছে করছে রাফিদ কার সাথে এত হেসে হেসে কথা বলছে, কিন্তু রাফিদের মুখ তো এই দিকে। বেডের কাছে যেতে গেলে রাফিদ টের পেয়ে যাবে। ভাবনার মাঝে আর চোখে তাকাতেই রাফিদকে উপর হয়ে শুয়ে পড়তে দেখে খুশি হয় নম্রমিতা। পা টিপে টিপে এগিয়ে যায় রাফিদের দিকে, কিন্তু রাফিদের মাথা আর চাকরা চুলের জন্য কিছুই ঠিকমতো দেখতে পায় না সে। উপায়ান্ত না পেয়ে খানিকটা ঝুঁকে পড়ে রাফিদের দিকে। এপাশ ওপাশ থেকে দেখার চেষ্টা করে। কারোর সাথে চ্যাট করছে বোঝা যাচ্ছে, কিন্তু নামটা বোঝা যাচ্ছে না। তবে একটা মেয়ের ছবি। আনমনেই দীর্ঘশ্বাস ফেলে নম্রমিতা। ঘাড়ের কাছে গরম কিছু অনুভব হতেই ঘাড় ঘুরিয়ে তাকায় রাফিদ। নম্রমিতাকে দেখে খানিকটা ভরকায় সে নম্রমিতাও। আকস্মিক রাফিদকে এত কাছ থেকে দেখে নিজের অবস্থান সম্পর্কে খেয়াল হয় তার। দ্রুত বেগে উঠতে গিয়ে ব্যালেন্স হারিয়ে রাফিদের বুকে। ঘটনার আকস্মিকতায় অসহায় চোখে তাকায় নম্রমিতা। রাফিদ নম্রমিতাকে বিছানায় ফেলে এক হাত চেপে ধরে বিছানার সাথে। লো ভয়েসে বলে, তুহা, কি যেন বলেছিলে তখন? কি হচ্ছে এসব? ছাড়ুন। কে কামড়েছে তোমার গলায়? রুমে তো আমি ছাড়া আর কেউ বোধহয় আসেনি। তবে কি আমি কিছু? ছি, নিজে যেমন চিন্তা ভাবনাও ঠিক তেমনই। রাতে গয়না না খুলে ঘুমানোর জন্য ঘষা লেগে লাল হয়ে গেছে। তো এটা সবার সামনে বললে না কেন? চোখ ছোট ছোট করে তাকায় নম্রমিতা। রাগে কিরমির করে বলে ওঠে, তো সেটা আপনার বলতে কি সমস্যা হয়েছিল? সবাইকে বললেন না কেন যে আমাদের মধ্যে ওসব কিছুই হয়নি? কেন, তোমার কি ওইসব করার খুব ইচ্ছে ছিল নাকি? বাই দ্য ওয়ে, এই ওইসব মানেটা কি? কথা বলতে বলতে আরো খানিকটা ঝুঁকে পড়ে রাফিদ নম্রমিতার দিকে। থতমত খেয়ে ছাড়া পাওয়ার জন্য জোর জবরদস্তি করে নম্রমিতা। দেখুন। ইন্টারেস্ট নেই। রাগে দুঃখে রাফিদকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায় নম্রমিতা। চলে যেতে গিয়েও পিছু ফিরে কটমট দৃষ্টিতে তাকায় রাফিদের দিকে। নম্রমিতা রাগকে তোয়াক্কা না করে হাই তোলার ভঙ্গিতে মুখের সামনে হাত নাড়ায় রাফিদ। বাড়ির সুন্দর বাগান রেখে অন্যের বাগানের মধু খেয়ে বেড়ানো ছেলেদের এমনিতেও বউদের প্রতি ইন্টারেস্ট থাকে না। কথাটা বলে এক মুহূর্তও দাঁড়ায় না নম্রমিতা। হন হন করে বেরিয়ে যায় রুমের বাইরে। এদিকে হতবম্ব দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে রাফিদ, যেন কথাগুলো মাথার উপর দিয়ে গেল তার। প্রকৃতি নিজ উদ্যমে সেজে উঠেছে নতুন রূপে। বসন্তের ছোঁয়ায় রঙের বাহার চারিদিকে। গাছে গাছে থোকায় থোকায় ফুটেছে নানান ফুল। লাল টিপযুক্ত শিমুল ফুল, হামিংবার্ড, টিয়া আর ময়নার পটভূমি। কোকিলের গুঞ্জন শোনা যায় খুব ভোরে, যেন ঘন জঙ্গলের মাঝে সাহায্যের জন্য ডাকছে সে। বসন্তের রঙে রঙে মেতে উঠেছে চারিপাশ, অথচ নম্রমিতার গায়ে সাদা কাতানের শাড়ি। সোনালি রঙের পাড়ে পাতলা শাড়িতে বেশ লাগছে নম্রমিতাকে। তবুও কেন যেন রাফিদের চোখে আজ সবচেয়ে কুৎসিত রমণী সে। তাদের বিয়ের আজ 3য় দিন। নম্রমিতার উচিত লালের মাঝে ডুবে থাকা, নববধূ সে। অথচ সব রঙকে তুচ্ছ করে সাদাকে বেছে নিতে দেখে রাগ হয় রাফিদের। অফিস থেকে মাত্রই বাড়ি ফিরেছে রাফিদ। রুমে ঢুকতেই নম্রমিতার এহেন সাজ দেখে রাগ তরতর করে বেড়ে যায় তার। কাঁধের ব্যাগটা শব্দ করে সোফায় রেখে রাগে চোখে তাকায় নম্রমিতার দিকে। মনে মনে ভয় পেলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে সে। নম্রমিতাকে কিছু না বলেই রাফিদ ঢুকে পড়ে ওয়াশরুমে। গাঢ় নিঃশ্বাস ফেলে নম্রমিতা পা বাড়ায় কিচেনের দিকে। এক গ্লাস লেবু শরবত এনে টেবিলে রেখে নম্রমিতা অপেক্ষা করে রাফিদের বের হওয়ার। অন্যান্য দিনের চেয়ে আজকে একটু বেশি সময় নিচ্ছে রাফিদ। বেডে বসে পা দোলাতে দোলাতে নম্রমিতা মনে মনে ভাবতে থাকে রাফিদকে কিভাবে বলবে কথাগুলো।
তার যে পরার মতো আর বেশি শাড়ি নেই, কিছু প্রয়োজনীয় জিনিসপত্রও লাগবে। ভাবনার মাঝে মনে মনে হাসে নম্রমিতা, ভাবে জীবনের অদ্ভুত লীলা খেলার কথা। একটা সময় যার কাছে সবকিছু নির্দ্বিধায় বলে দেয়া যেত, আজকে তাকে সামান্য কিছু বলার জন্য ভাবতে হচ্ছে। যে মানুষটাকে পুরোটা দিনের বর্ণনা না শোনানো পর্যন্ত ঘুম আসতো না নম্রমিতার, আজ তার বউ হয়ে দুজনের মাঝে কতখানি দূরত্ব। এক ছাদ, এক খাটে তাদের বসবাস, অথচ মাঝে কি বিশাল এক অদৃশ্য দেয়াল। আদেও কি কখনো এ দেয়াল ভাঙবে? আগের মতো কাছাকাছি আসতে পারবে তারা? যদি এমনটাই নাই বা হয়, তবে কেন হারিয়ে গিয়েও মিলল তারা? কেন আবারও দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসতে হলো তাকে, তাও সেই মানুষটার জন্য যাকে এক বুক দুঃখ দিয়ে ছেড়ে গিয়েছিল? কিছু কথা ছিল আমার। আয়নার সামনে দাঁড়িয়ে টি শার্টের কলার ঠিক করতে নম্রমিতার কথা শুনে এক পলক তাকায় রাফিদ। অতঃপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শুনছি। আসলে আমার কিছু জিনিস লাগতো, খুব প্রয়োজনীয়। রাফিদ চোখ ঘুরিয়ে তাকায় রুমের টিকটিক শব্দে ঘুরতে থাকা ঘড়ির দিকে। মাত্র 8টা বাজে। 5 মিনিটে চেঞ্জ করে নিচে এসো, সব বেশিক্ষণ খোলা থাকবে না। আমি রেডি আছি, চলুন। এই সাদা শাড়ি চেঞ্জ না করলে কোথাও যাওয়া হবে না তোমার। প্রয়োজনে চুড়িদার পরো, তাও যেন বিধবার সাজ আর না দেখি। আমি মরে গেলে যত ইচ্ছে পড়ো। শূন্য দৃষ্টি মেলে তাকায় নম্রমিতা। আজকাল এটুকুতেই ঠোঁট ভেঙে কান্না আসে তার। ষোড়শী নারীদের মতো গাল ফুলাতে মন চায়। কিন্তু আম্মা। আম্মার সাথে আমি কথা বলে নেব। রাফিদ চলে যেতেই হাসি ফুটে ওঠে নম্রমিতার ঠোঁটে। রাফিদের রাগের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসা ঠিকই টের পায় সে। ওহো, রাগ নয়, অভিমান। নিশুত রাতে স্বপ্ন ভেঙে উঠবে যখন চমকে, হঠাৎ কারো চেনা ছোঁয়ায় উঠবে এ বুক থমকে। ফাল্গুনী বাহারে চাঞ্চল্য শেষে আসে চৈতালি উন্মত্ততা। ঝড়ো হাওয়ার সাথে মাঝে মাঝে শিলাবৃষ্টির তোপে তছনছ হয় প্রকৃতি। সাথে ক্ষতিগ্রস্ত হয় নগর জীবনের নাগরিক। চৈত্র মানেই প্রখর দাবদাহের সাথে ঝড়ের তাণ্ডবলীলা, এক সর্বনাশী খেলায় মেতে ওঠার পালা। তাই তো কবিগুরু বলেছিলেন, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ভোরের আলো উদ্ভাসিত হয় প্রকৃতিতে। প্রখর উত্তপের তোপ আর ঝড়ের দংশনে একলা পাখিটাও ভুলে যায় কুঞ্জন। ফ্যাপসা এক গরমের সকাল, অথচ চৌধুরী বাড়ি কি প্রাণোচ্ছল। যেন বসন্ত এসেছে এ বাড়িতে, রঙে রঙে মেতে উঠেছে সকলে। বাহারি পোশাকে আচ্ছাদিত সকলে ভুলতে বসেছে এ যে চৈত্র মাস। তামাম বাতাসের ছন্নছাড়া এক প্রহর। হঠাৎ আগত ঝড়ো বৃষ্টির আঁধুরে আলিঙ্গনে কিছুটা জলমগ্ন হলেও কিছুতেই রক্ষতাকে আড়াল করে না চৈত্র। চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আবরার চৌধুরী রাফিদের বউ বরণের অনুষ্ঠানে আজ এ আয়োজন। রাফিদ আর নম্রমিতার প্রণয়নের সংসার 3 বছরের। সেই সুবাদে চৌধুরী বাড়িতে মোটামুটি সবাই চেনে নম্রমিতাকে। কখনো সামনাসামনি দেখা না হলেও ফোন আলাপ আর রাফিদের কাছ থেকে নানান কথা শুনেছেন তারা। ফাইনাল ইয়ারের স্টুডেন্ট নম্রমিতা। সপ্তাহখানেক আগেই হুট করে মুখোমুখি বসে পাত্রপক্ষের। আগাম বার্তাবিহীন পরিবারের এহেন কাজে বেশ রাগ হচ্ছে নম্রমিতার। বাবার মুখের ওপর কিছু বলার সাহস কোনো কালেই ছিল না নম্রমিতার। মধ্যবিত্ত কিনা, এদের জীবনের চেয়ে আত্মসম্মানের দাম বেশি, তাই সাময়িক সময়ের জন্য নিজেকে শান্ত করে পরিবারের ইচ্ছেতে বসে পাত্রপক্ষের সামনে। মনে মনে ভয় আর জড়তা বাসা বাঁধলেও তা সম্পূর্ণরূপে উপেক্ষা করে সে। দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যায় না। তাছাড়া মধ্যবিত্ত বাড়ির মেয়েদের জন্য বিয়েটা একটা সংগ্রামের মতো। একের পর এক রিজেকশনে গা গুলিয়ে উঠলেও পাত্র দেখার রীতি অব্যাহত থাকে। মেয়ের বয়স হচ্ছে কিনা, ফর্সা রূপসী ছাড়া মধ্যবিত্ত মেয়েদের বিয়ের সংগ্রাম সম্পর্কে বেশ ধারণা আছে নম্রমিতার। ফুফাতো বোন নমিতার বিয়ে নিয়ে হওয়া সব সমস্যা নিজের চোখেই দেখেছে সে। প্রতিটা সম্বন্ধ মেয়ে পছন্দ হয়েছে বলার পরেই মোটা অঙ্কের যৌতুক চেয়ে বসে। কত হা হুতা শেষে কিছুদিন আগেই আধ বয়সী এক লোকের সাথে বিয়ে হয় নমিতার, তাও বেশ মোটা অঙ্কের যৌতুকে। পারিবারিক কথাবার্তার মাঝেই পাত্রের সাথে কথা বলার জন্য পাঠানো হয় নম্রমিতাকে। বেশ খানিকটা হতাশা নিয়েই ছাদের দিকে পা বাড়ায় নম্রমিতা। পিছনে তাকে দেখতে আসা পাত্র। এতক্ষণে একবারের জন্য পাত্রের দিকে চোখ তুলে তাকায়নি নম্রমিতা। পাশাপাশি বেশ খানিকটা দূরত্ব, ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে দুজনে। নীরবতা ভেঙে খানিকটা কেসে ওঠে পাত্র। সেদিকে না তাকালেও খানিকটা নড়ে চড়ে ওঠে নম্রমিতা। হাই আদিল আহসান, আপনি?
বিয়েটা ভেঙে দিন। আদিলের কথা সম্পূর্ণ হওয়ার মাঝেই রুক্ষ কণ্ঠে বলে ওঠে নম্রমিতা। ভ্রুকুচকে তাকায় আদিল, অতঃপর রসিকতার কণ্ঠে বলে ওঠে, আমার আপনাকে পছন্দ হয়েছে, সম্ভবত আজই আংটি পরানোর কথা রয়েছে। চমকায় নম্রমিতা, হতবম্ব দৃষ্টিতে তাকায় আদিলের দিকে। এই প্রথম সে দেখল আদিলকে। বয়সের বিশাল এক তারতম্য আদিলের চোখে মুখে স্পষ্ট। হয়তো পৌঢ় নয়তো যৌবন আর পৌঢ়ের মাঝে বয়সী যুবক সে। সুঠাম পেশিবহুল দেহ, দেখতে হয়তো খারাপ বলা চলে না, অন্তত নম্রমিতার এমনটাই মনে হয়। কিন্তু তবুও নম্রমিতা তার প্রেমিক পুরুষকে চায়, একটু জেদি, খানিকটা রাগী, কিছুটা অগোছল সেই পুরুষকে চায়, যাকে মনের মণিকোঠায় আশ্রয় দিয়েছে বেশ কয়েক বছর আগে। আমি ভালোবাসি কাউকে ভীষণভাবে। বিয়ের পর ভুলে যাবেন, এখন কয়েকটা দিন না হয় আরও কিছুটা ভালোবেসে নিন। বাকিটা জীবন তো সেই ভালোবাসার স্মৃতি নিয়েই কাটাতে হবে। যে পাখি খাঁচায় বাঁধার স্বপ্ন দেখছেন, সে নিজে থেকে ধরা না দিলে তাকে বাধা তো দূর, ছুঁয়ে ফেলার ক্ষমতাও কারণ নেই। সূর্য শিশির দেখেছেন? দূর থেকেই সুন্দর, কাছে গেলে দুমড়ে মুচড়ে নিঃশেষ করার ক্ষমতা সে রাখে। নম্রমিতার তেজের রোষানলে খানিকটা ভরকায় বোধহয় আদিল, তবুও চঞ্চনে দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে শার্টের কলার টেনে নিজেকে স্বাভাবিক প্রদর্শনের আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সে। আড়ালে মুচকি হাসে নম্রমিতা, মনে মনে খানিকটা শান্ত হয়। এবার বোধহয় আর এই ছেলে তাকে বিয়ে করতে চাইবে না। রিকশার ঝাঁকুনিতে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে নম্রমিতা। দীর্ঘশ্বাস ফেলে অতীতের স্মৃতি মুছে ফেলার ব্যর্থ চেষ্টা চালায়। আর চোখে তাকায় পাশে বসে থাকা পুরুষটার দিকে। চোখ বন্ধ করে রিকশার সিটে হেলান দিয়ে বসে আছে রাফিদ, চোখে মুখে ক্লান্তির ছাপ। মায়া হলো নম্রমিতার, আনমনেই কপালের বিন্দু বিন্দু আকারে জমে থাকা ঘামগুলো ওড়না দিয়ে মুছে দেয় নম্রমিতা। চোখ খুলে তাকায় রাফিদ। থতমত খেয়ে সরে আসতে গেলে শক্ত এক বাহুবন্ধনের মাঝে নিজেকে আবিষ্কার করে বিস্মিত হয় নম্রমিতা। ভালো লাগা বেড়ে যায় আরো খানিকটা। এত ক্লান্তির মাঝেও মানুষটা এক হাতে তাকে আগলে রেখেছে। ভাবনার মাঝেই কোমরে টান অনুভব করে ঘাড় ঘুরিয়ে তাকায় নম্রমিতা। রাফিদ আবারও আগের মতো চোখ বন্ধ করে নির্লিপ্ত ভঙ্গিতে বলে ওঠে, এটা তোমার বেডরুম নয়। রিক্সায় এত ছোটাছুটি করলে নিচে পড়ে পিছিয়ে যাবে। বেশ খানিকটা রাগের সাথে মন খারাপ হয় নম্রমিতার। সে কতটা উতলা হয়ে থাকে রাফিদের থেকে একটু কথা শোনার জন্য, অথচ সেই মানুষটা পদে পদে অপমান করার একটুও সুযোগ ছাড়ে না। বরাবরের মতো রাগী আর জেদি মেয়েগুলো কি ঠিক এইভাবেই কাউকে ভীষণভাবে ভালোবেসে ফেলে? তাদের সমস্ত রাগ, জেদ, ঝলসে নমনীয় রূপে ধরা দেয় কারো কাছে? ভালোবাসার বুঝে এত ক্ষমতা আছে বই কি, তাই তো সবচেয়ে বেয়াদব বাউন্ডুল ছেলেটাও কাউকে ভালোবেসে সংসারী হয়ে ওঠে। জেদি অহংকারে মেয়েটাও স্বামীর সংসারে শত অপমান মুখ বুজে পড়ে থাকে। ভালোবাসার সংজ্ঞা এক এক মানুষের কাছে এক এক রকম। এ এমন এক বিচিত্র জিনিস, যার ব্যাখ্যায় ফুরিয়েছে কবিদের কলমের কালি, সাহিত্যিকদের শব্দভাণ্ডার হয়েছে ফিকে। পাতার পর পাতা উপন্যাস লিখে ফেলার মতো এক শব্দ হলো ভালোবাসা। শপিং মলের বিভিন্ন দোকান ঘুরে প্রয়োজনের এটা ওটা জিনিস কিনে ফেলে নম্রমিতা। সবশেষে দুজনে ঢোকে একটা শাড়ির দোকানে। নিত্যদিনের ব্যবহারের কয়েকটা সুতির শাড়ি পছন্দ করে নম্রমিতা। সেগুলো প্যাকিং করতে বলে নম্রমিতাকে রেখে রাফিদ যায় অপর পাশে। বেশ কিছুক্ষণের মাঝেই কয়েক জোড়া চুড়িদার আর জামদানি শাড়ি নিয়ে আসে সাথে করে। অবাক হয় নম্রমিতা, এত জিনিস একসাথে কেনার ইচ্ছে তার ছিল না। কিন্তু রাফিদকে এই মুহূর্তে কিছু বললে সে শুনবে না, এ বিষয়ে শতভাগ নিশ্চিত নম্রমিতা। শপিং সেরে বেরোতে বেরোতে রাত 11টা 10 বেজে গেছে। দোকানপাট প্রায় সব বন্ধের মুখে, কিছু দোকানের ছাপ ফেলাও শেষ। কেএফসি যাবে নাকি ডোমিনোস? কোথাও যাব না, বাড়ি চলুন। দেখো নম্রতা, এত প্যাচাল ভালো লাগছে না। আমি খুব ভালো করেই জানি তোমার হয় পিৎজা নয়তো কেএফসি চিকেন খেতে ইচ্ছে করছে। বাইরে বের হলে এগুলো না খেলে তোমার মন ভরে না, মনে নেই? থামে রাফিদ। পুরনো কথা সে মনে করতে চায় না। এই মেয়েটা আস্ত এক নেশালো নীল বিষ, যা স্বেচ্ছায় পান করে সে ক্ষণে ক্ষণে মরছে, আমারও মায়ায় জড়াচ্ছে। আজকাল রোজ সকালে নিয়ম করে সে চা নয় বরং 1 কাপ করে নীল বিষ পান করে। ব্যথা হয় তবুও পান করে। এ যে বড্ড নেশালো কারো ছোঁয়ায় বানানো। বাদ দিন না প্লিজ, এভাবে রাস্তায় না দাঁড়িয়ে থেকে বাড়ি চলুন। রাগী দৃষ্টিতে তাকায় রাফিদ নম্রমিতার দিকে। এর একটা বিয়ের পরের দিন সকাল থেকেই হচ্ছে, আর তরতর করে বেড়ে চলেছে প্রতিনিয়ত। যতবারই নম্রমিতার সাথে কথা বলছে রাগটা আরো খানিকটা বাড়ছে। তবুও তা যথাসম্ভব গিলে ফেলার চেষ্টা করে রাফিদ।
কিন্তু বর্তমানে আর সম্ভব হচ্ছে না। সমস্ত রাগ উগলে দিতে ইচ্ছে করছে নম্রমিতার উপর। অতঃপর দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলে ওঠে, আপনি আপনি করে এত সম্মান দেখাতে গিয়ে বলেছি। অপরিচিতদের আপনিই বলতে হয়। আমি অপরিচিত? অবশ্যই তাই, চেনামুখী অপরিচিতর মুখোশ। মানে? উপরওয়ালা এত বড় একটা মাথা দিয়েছেন, অথচ বুদ্ধি দিতে কি ভুলে গিয়েছেন নাকি? নম্রতা, রাগাবে না আমাকে, এর ফল অনেক খারাপ হবে কিন্তু। এই যে তুমি কথায় কথায় নম্রমিতা নম্রমিতা করে চিল্লাচ্ছ, এটা ঠিক তাই না? শুধু আমি কিছু বললেই আমার দোষ। আমি তাকে ভালোবেসে নম্র ডাকতাম। এখন বাসো না? জানি না, হয়তো ভালোবাসা মরে গেছে কারো পিঠ খুঁটে অপমানে। সে অপমান করেছিল বুঝি? করনি বলছো? তাই তো মনে হয়। নীরবে সরে যাওয়াকে অপমান তো আর বলা যায় না। রাগে ফুঁসে ওঠে রাফিদ। ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো চল লাগিয়ে দিতে নম্রমিতার গালে, কিন্তু সে পারে না। এই গালেই তো আদুরের চুম্বনের স্বপ্ন দেখিয়েছিল সে। আদর ছাড়া সেখানে আঘাতের স্পর্ধা যে তার নেই। কিভাবে এতটা ভালো সে বাসল নম্রমিতাকে? নম্রমিতা কি জানে সে কতটা উতলা হয়ে মাঝরাত পর্যন্ত জেগে দু চোখে ভর করে দেখে থাকে? সে কি জানে বেঘরে ঘুমানো তাকে রোজ রাতে নিয়ম করে কেউ উষ্ণ ছোঁয়া দেয়? কপালে ছড়িয়ে পড়া অগোছালো চুলগুলো খুব যত্নে গুছিয়ে কেউ চুম্বন আঁকে ললাটে। রাফিদের মনে পড়ে কোনো এক বিকেলের কথা। নম্র, বিয়ের পর তোমার ওই ঠোঁট দুটো আমার হবে। এই এই তুমি আবারও শুরু হয়ে গেছো। অশুভ অশুভ কথা না বলে কি চলে না তোমার? ইস, কি বলছো? এইগুলোকে বলে রোমান্টিক। শুধু রোমান্স হবে, রোমান্স। বলেছিল তোমাকে। আমি যদি কিস করতে না দিই তখন? অপেক্ষা করব, প্রয়োজনে জনম জনম অপেক্ষা করব তোমার সম্মতির। পাখি যেদিন নিজে থেকে আসবে আমার খাঁচায়, একেবারে বুকে টেনে নিব। সম্মতিবিহীন কোনো নারীকে ছোঁয়ার স্বাদ কিংবা সাধ্য একজন প্রেমিক পুরুষের হতেই পারে না। যদি হয় তবে সে প্রেমিক নয়। দেহ পাওয়া বড্ড সহজ রমণী, মন পাওয়া এক দুঃসাধ্য অভিযান। অনুমতি ব্যতীত কারো ব্যক্তিগত জায়গায় প্রবেশ নিষিদ্ধ, জানা নেই বুঝি? ব্যক্তিটাই যেখানে আমার ব্যক্তিগত সম্পত্তি, সেখানে অনুমতি নেওয়া তো বিলাসিতা মাত্র। নিজের কথায় নিজেই ফেঁসে যায় নম্রমিতা। ফজরের নামাজ শেষে মাত্রই শুয়েছিল সে। হঠাৎ পাশে তাকাতেই চোখ পড়ে রাফিদের ঘুমন্ত চেহারা। দুজনে এক বেডে ঘুমালেও মাঝে রয়েছে কোলবালিশের দেয়াল। ঘুমের ঘোরে এই দেয়াল নিজ দায়িত্বে পার করেছে রাফিদ। নম্রমিতা বাম হাতের উপর মাথা রেখে বেশ খানিকটা সময় আবেগী দৃষ্টিতে তাকিয়ে থাকে রাফিদের দিকে। এর মাঝে হুট করেই ঘুম ভেঙে যায় রাফিদের। আধো আধো চোখ খুলে নম্রমিতাকে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মনে মনে হাসে রাফিদ। অতপর আগের মতোই চোখ বন্ধ করে দুষ্টমি করে কথাটা বলে। নম্রমিতাও যেন কোনো এক ঘোরের মাঝে ডুবেছিল। হুট করে রাফিদের কথার এমন এক উত্তরে সে ভেবেচিন্তে দেয়নি। অজান্তেই বলে ফেলেছে। কি বলেছে খেয়াল হতেই নড়ে চড়ে ওঠে নম্রমিতা। লজ্জায় নিজেকে লুকানোর বৃথা চেষ্টা চালিয়ে রাফিদের দিকে পিঠ করে শুয়ে পড়ে। পালাচ্ছ মনে হচ্ছে? একদমই না। আমি চোর নাকি যে চুরি করে পালাবো? এসব বলে তো লাভ নেই। একটু আগে কি যেন বলছিলে? আমি কিছুই বলিনি, যা বলার তুমিই বলেছ। আমি আবার কি বললাম? মনে পড়ছে না তো। চোখ ছোট ছোট করে তাকায় নম্রমিতা। অতপর রাফিদের দিকে খানিকটা তেড়ে এসে বলে ওঠে, নিজেই তো বললে তোমার ব্যক্তিগত সম্পত্তিতে আমি নাকি ঢোকার চেষ্টা করছি, তাও বিনা অনুমতিতে। ঢোকার চেষ্টা করছিলেই তো। ভাগ্যিস আমি জেগেছিলাম, নয়তো যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে, কখন না জানি আমার মনের জায়গা দখল করে বসে থাকতে। মোটেই না, এত শখ নেই আমার। নম্রমিতার মুখ ভেঙচি দেওয়া দেখে ভ্রুকুচকে তাকায় রাফিদ। আচমকা এক হাতে নম্রমিতার কোমর ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে চোখে চোখ রেখে হিসিয়ে বলে ওঠে, শোনো মেয়ে, আগুনের সংস্পর্শে আসতে চেও না, নিজেই পুড়ে ছারখার হয়ে যাবে। যদি বলি আগুন নিয়ে খেলা আমার নেশা, হয় জ্বলন্ত তাপদাহ শিথিল হবে, নয় নিজে জ্বলে অঙ্গার হব। সকালের নাস্তা নম্রমিতা নিজেই বানায়। আনোয়ারা হাতে হাতে কিছু এগিয়ে দিতে চাইলেও নাছরমান্দার মতো পিছনে পড়ে থাকে নম্রমিতা। তার একটাই কথা, এখন আমি এসে গেছি তো আম্মা, এবার আপনার ছুটি। শাশুড়ি কিচেন থেকে বের না হওয়া পর্যন্ত শান্তি পায় না সেই।
নম্রমিতার পাগলামি দেখে মাঝে মাঝে হাসেন আনোয়ারা। দুপুরের রান্নাও সে একাই করে, শুধু কাজের বুয়া থাকেন একজন, মাঝে মাঝে এটা ওটা এগিয়ে দেওয়ার জন্য। প্রতিদিনের মতো আজও দুপুরের রান্না শেষে শাশুড়ির রুমে আসে নম্রমিতা। আনোয়ারা তখন উপন্যাসের বই পড়ছিলেন ব্যালকনিতে বসে। নম্রমিতা এ বাড়িতে আসার পর থেকে কোনো কাজই করতে দেয় না তাকে, তাই অবসরে উপন্যাসের বই পড়ে সময় পার করেন তিনি। আম্মা, আসবো? তোমাকে কতবার বলেছি নম্রিতা, আমার রুমে আসার জন্য এভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যখন ইচ্ছে হবে চলে আসবে। আম্মা, আসলে এখন যদি একটু কিচেনে আসতে বলি, খুব কি বিরক্ত হবেন? আরে পাগল মেয়ে, বিরক্ত হব কেন? তুমি তো এমনিতেই আমাকে কোনো কাজ করতে দাও না। আসলে আম্মা, রান্না তো শেষ, তরকারিতে লবণ ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখে নিতেন যদি। ঠিকই তো হয় রোজ, তাও যে কেন রোজ রোজ আমাকে দিয়ে লবণ চেক করাও বুঝি না বাপু। আচ্ছা চলো। আনোয়ারা খাতুনের কপট রাগ দেখে মনে মনে হাসে নম্রমিতা। সে বেশ বুঝতে পারে রোজ লবণ চেক করার কাজে বেশ সন্তুষ্ট হন আনোয়ারা খাতুন। এই সংসারে যে তার গুরুত্ব বেশ সেটা অনুভব করতে পারেন, শুধু উপরে উপরে রাগ দেখান। তরকারিতে লবণ চেক করার কাজটা খুব ছোট হলেও গুরুত্বের দিক থেকে তার বহর বেশ। লবণের মতো সামান্য একটা জিনিস পরিমাপের মাধ্যমে শাশুড়ি আর বউয়ের মাঝে সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে। এই যে পুরো রান্না নম্রমিতা করলেও লবণ চেক করার জন্য কিন্তু আনোয়ারাকেই লাগবে। এই বিষয়টা তাকে উপলব্ধি করায় আজও সংসার তারই আছে, আগের মতোই গুরুত্বপূর্ণ তিনি আজও। দেখতে দেখতে বিয়ের 1 মাস পেরিয়েছে। সেই যে বিদায় নিয়ে এই বাড়িতে নম্রমিতা এসেছে, একবারের জন্য পিছু ফিরেনি আর। এমনকি রাফিদ নিজেও চায় না ওই বাড়ির কারো সাথে সম্পর্ক রাখতে। তবে যদি নম্রমিতা নিজে থেকে চায় তাদের সাথে যোগাযোগ রাখতে, তবে সে বাধা দিবে না। নম্রমিতার বাবা মারা গেছেন 1 বছর আগে। পৈতৃক বাড়ি হওয়ায় চাচা চাচিদের সাথে একসাথেই থাকে তারা। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন নম্রমিতার চাচা। নম্রমিতারা 2 বোন আর চাচার একটা মাত্র ছেলে, সেই হিসেবে বাড়ির অংশীদার নম্রমিতার চাচাতো ভাই রায়হান। বাবা মারা যাওয়ার প্রথম দিকে চাচা সাহায্যের হাত বাড়িয়ে দিলে খানিকটা ভরসা পান নম্রমিতার মা রাবেয়া। ছোট মেয়ে আরশিকে নিয়ে বাপের বাড়িতে যাওয়া খুব একটা শোভনীয় ব্যাপার নয়, তাই নম্রমিতার চাচার সাহায্যের হাত গ্রহণ করে নেন তিনি। সবকিছু ঠিকঠাক চললেও ঠিক 6 মাসের মাথায় আকস্মিকভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় নম্রমিতার প্রথম স্বামী আদিল। সেদিন নম্রমিতার সাথে বেশ বড়সড় একটা ঝামেলা করেই রাগ করে বাড়ি থেকে বের হয়েছিল সে। কয়েক ঘন্টা পেরিয়ে যেতেই হাসপাতাল থেকে কল আসে তাদের বাড়িতে। সেখানে পৌঁছানোর আগেই তারা দেহটাকে লাশ নামে ঘোষণা করে দেয়। আদিলের মৃত্যুর দায়ভার পড়ে নম্রমিতার উপর। এরপর শ্বশুরবাড়ি থেকে বেশ কড়া কথা শুনিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়া হয় তাকে। এমনিতে রাবিয়া আর আরশির খরচ বহন করছে তার চাচা। এ অবস্থায় নম্রমিতা নিজেও চায় না সে বাড়িতে যেতে, কিন্তু এছাড়া যে তার আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই বাধ্য হয়েই নাক কান বুজে পড়ে থাকে চাচার সংসারে। চাচা চাচির অত্যাচার সবটা মুখ বুজে সহ্য করে। বাড়িতে বাড়তি কোনো কাজের লোক রাখতে দেয়নি নম্রমিতা, বিধায় আরশির পড়াশোনা না বন্ধ হয়ে যায় সেই ভয়ে। তবুও দিনরাত বাপের বাড়িতে পড়ে থাকা নিয়ে খোটা শোনাতে ছাড়েনি কেউ। হুট করে একদিন নম্রমিতার চাচা রাসেল সাহেব আসেন নম্রমিতার ঘরে। প্রথমে শান্ত মেজাজে নম্রমিতাকে নতুন করে নিজের জীবন গুছিয়ে নেওয়ার কথা বলেন। নম্রমিতা রাসেল সাহেবের কথা বুঝতে পারেন, অতঃপর সরাসরি বিয়ের কথা বলেন তিনি। নম্রমিতা রাজি হয় না, প্রয়োজনে সে কাজ খুঁজবে, তবুও আর কাউকে বিয়ে করবে না। একবার তো বাবার পছন্দে বিয়ে করলো সে, সেই বিয়ে করেই জীবনটা নরকে পরিণত হয়েছে। বাবার রাজকন্যা দাসীবাদীতে পরিণত হয়েছে। রোজ রোজ লোকের খোঁটা শুনতে শুনতে অতিষ্ঠ। নম্রমিতার একগুঁয়েমি দেখে রেগে যান রাসেল সাহেব। কথাবার্তার এক পর্যায়ে বলেন, এই বাড়ি এখন শুধু তার নামে, নম্রমিতাদের কোনো অধিকার নেই এতে। বহু আগে কৌশলে রাবেয়াকে দিয়ে বাড়ির কাগজে সই করিয়ে নিয়েছেন তিনি। এখন যদি নম্রমিতা বিয়ে না করে, তবে তাদের সবাইকে পথে বসিয়ে দিতে একবারও ভাববেন না তিনি। শর্ত হিসাবে জানান তার পছন্দ করা পাত্রকেই বিয়ে করতে হবে নম্রমিতাকে। বিয়ের দিন মূলত রাফিদের ইচ্ছেতেই এক কাপড়ে বিদায় নিয়েছিল নম্রমিতা। ওই বাড়ির কোনো জিনিস রাফিদ নিজের সাথে নিয়ে আসতে রাজি হয়নি। ঘুম থেকে উঠে নম্রমিতাকে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে যেতে দেখে চট করে উঠে দাঁড়ায় রাফি। হাই তুলতে তুলতে নম্রমিতাকে পাশ কাটিয়ে সে ঢুকে পড়ে ওয়াশরুমে। আহাম্মক বনে যায় নম্রমিতা। হুট করে রাফিদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ওয়াশরুমে ঢোকা সবটাই কেমন যেন ঘোলাটে লাগছে তার কাছে, যেন সবটাই ইচ্ছে করে করছে রাফিদ। বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে পা গুটিয়ে বেডে বসে নম্রমিতা।
রাফিদ গোসল করে খুব একটা বেশি সময় নেয় না তা জানা নম্রমিতার, তবুও এই সময়টুকু অপেক্ষা করতে পারছে না সে। রাফিদের উপর রাগ হচ্ছে ভীষণভাবে। হুট করে কিছু একটা মনে পড়তেই বেডের এদিক ওদিক খোঁজ চালায় নম্রমিতা। রাফিদের ফোনটা খুঁজে পেতেই বিশ্বজয়ের হাসি দেয় সে। ফোনটা অন করতেই লক করা দেখে বিরক্ত হয়। লক স্ক্রিনে একটা মেয়ের শাড়ি পরা পিক দেখে মুখ হা হয়ে যায় নম্রমিতার। মেয়েটার মুখ ক্রপ করে দেয়া, শুধু গলার পর থেকে দেখা যাচ্ছে। ভালোবাসার মানুষটার ফোনে অন্য একটা মেয়ের ছবি দেখে বুক ছ্যাদ করে ওঠে নম্রমিতার। তবে কি সত্যি রাফিদের মনে অন্য কেউ আছে? অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ থেকে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে সেদিকে তাকায় নম্রমিতা। রাফিদের সাথে চোখাচোখি হতেই অনিচ্ছা সত্ত্বেও একটা ফিকে হাসি দেয়। এরপর বেড থেকে কাপড়গুলো নিয়ে ঢুকে পড়ে ওয়াশরুমে। রাফিদ অবাক হয়ে একবার ওয়াশরুমের দিকে তাকায় তো একবার বেডের দিকে তাকায়। নম্রমিতার চুপচাপ থাকার পিছনে খটকা লাগছে তার। রাফিদের এমন একটা কাজের পর তো নম্রমিতার চুপ থাকার মেয়ে নয়, কোমর বেঁধে ঝগড়া শুরু করে দেওয়ার কথা। অথচ আজ কি হলো? এভাবে চুপচাপ চলে গেল কেন? হাসিটাও কেমন যেন প্রাণহীন ছিল। বিয়ের কথা তবে আজ পাকাপাকি করে নেওয়া যাক। বাবার কথা শুনে চমকায় নম্রমিতা। হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে বাবার দিকে। নম্রমিতার কাছে বাবা হলো এমন একজন মানুষ যার কথার পিঠে কোনো কথা বলা যায় না, যাকে ঘিরে অভিযোগ সাজে না। মেয়ে বলে বাবা তাকে কখনো পরাধীনতার শিকলে বাঁধেননি, বরং একটু বেশি ছাড় দিয়েছেন। মুক্ত পাখির ন্যায় ওড়ার সাথে সাথে তাকে বাজ পাখি হতে শিখিয়েছেন। সেই সময় সুউচ্চ আকাশে ওড়ার আনন্দে নম্রমিতা বাজ পাখি হতেই বেশি পছন্দ করেছিল। নরম নয়, বরং গরম আর কঠোর তার স্বভাব। অন্যায়ের কাছে আপোষ করতে না শেখা মেয়ে আজ হুট করে মেনে নিতে পারছে না বাবার অরাজকতা। বিয়ে তো তার, বাবা কি পারতো না একবারও তার পছন্দের কথা জিজ্ঞেস করতে? পারতো না কাছে টেনে তার মতামত জিজ্ঞেস করতে? ভাবনার মাঝে নম্রমিতার কোমল হাতে টান পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আদিল একটা স্বর্ণের আংটি পরিয়ে দেয় নম্রমিতার হাতে। হতবিহ্বল দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে নম্রমিতা নিচের বাম হাতের অনামিকা আঙ্গুলের দিকে। সঙ্গত কিছু কারণে মনে করা হয় বাঁ হাতের অনামিকা আঙ্গুল সরাসরি হৃৎপিণ্ডের সাথে যুক্ত, যার কারণে এর নাম দেয়া হয় ভেনা অ্যামোরিস বা ভালোবাসার ধমনী। অর্থাৎ প্রেমের শিরা অনামিকা হতে হৃৎপিণ্ডে পৌঁছেছে। অথচ প্রেম তো দূর, ঘৃণা হচ্ছে নম্রমিতার আদিলের প্রতি। ধিক্কার দিতে ইচ্ছে করছে আদিলার স্বার্থপরতাকে। তার মনে অন্য কারো আনাগোনা শুনেও এই লোকটা কিভাবে বিয়ে করতে চায় তাকে। সামান্যতম পুরুষত্ব অবশিষ্ট থাকলে এমনটা কখনোই করতো না। মনে মনে আদিলকে কাপুরুষ বলে আখ্যায়িত করে নম্রমিতা। বাবার রুমের সামনে দাঁড়িয়ে আছে নম্রমিতা। সাহসী নীরের মেয়েটা বাবাকে ভীষণ শ্রদ্ধা করে, ভালোবাসে। বাবার রুমের সামনে বার কয়েক পায়চারি করে নিজেকে ধাতস্থ করল সে। বাবা, আসবো? আরে নম্র মাঝে আয় আয়। বাবার আদুরে আমন্ত্রণে গোছানো কথাগুলো অগোছালো হয়ে যাচ্ছে নম্রমিতার। গলা শুকিয়ে কাট কাট। বাবার পাশে বিছানায় বসে নম্রমিতা উসখুস করে এদিক ওদিক তাকিয়ে কথা শুরু করার উপায় খুঁজছে সে। রায়হান সাহেব বোধহয় বুঝলেন মেয়ের মতিগতি। ভরসার হাত রাখলেন মেয়ের মাথায়। ইশারায় জিজ্ঞেস করলেন কি ব্যাপার। নম্রমিতা ঢোক গিলে গলা ভেজালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল খানিকটা। অতঃপর নরম কণ্ঠে বলে উঠল, এখন বিয়ে করতে চাই না বাবা। মেয়ের কথায় হাসলেন রায়হান সাহেব। মনে মনে ধারণা করলেন মেয়ে নার্ভাস। ওরা ভীষণ ভালো নম্র। আদিল নামের ছেলেটাকে আমার বেশ পছন্দ হয়েছে। বাবা তোর জন্য আজ পর্যন্ত কখনো কিছু ভুল ডিসিশন নেয়নি, আদৌ নিবে না। বিয়ে তো আমি করবো বাবা, সেখানে কি আমার পছন্দের কোনো দাম নেই? চমকান রায়হান সাহেব। এত বছরে যে মেয়ে কখনো বাবার সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলেনি, আজ সে নিজের মতামত জারি করার উপর জোর দিচ্ছে। কোন কলেজ ভর্তি থেকে শুরু করে কোন জামা পরে বাইরে যাবে সবটাই বাবার দায়িত্বে ছেড়ে দেয়া মেয়েটা আজ হুট করে কেমন যেন পাল্টে গেল। তবে কি তিনি ভুল করছেন? তিনি ভুল করছেন তার সিদ্ধান্তটাই নম্রমিতার সিদ্ধান্ত ভেবে, নাকি ভুল করছেন নম্রমিতাকে ডানা ছাপটে ওড়ার সুযোগ করে দিয়ে? তুমি যা বলতে এসেছো স্পষ্ট করে বলো। বাবার গম্ভীর কণ্ঠ শুনে বুক ধরপড় করে উঠছে নম্রমিতার। 2 দিন আগে আদিলের পরিবার বিয়ের দিন পাকা করে গেছে। আগামী মাসের প্রথম দিকে বিয়ে ঠিক করা হয়েছে। রাফিদকে এ বিষয়ে এখনো কিছু জানায়নি নম্রমিতা। রাফিদ জানলে নিশ্চয়ই কেলেঙ্কারির কাণ্ড বাঁধিয়ে ফেলবে। এই ছেলেকে দিয়ে বিশ্বাস নেই। দুনিয়ার সকল প্রকার পাগলামি সে করতে পারে শুধুমাত্র নম্রমিতার জন্য। নম্রমিতাও কম ভালোবাসে না তাকে।
তবে নম্রর ভালোবাসা গভীর আর প্রকাশ কম। ভারী দীর্ঘশ্বাস ছাড়েন নম্রমিতা। বিয়ের আর মাত্র 15 দিন বাকি। এই মুহূর্তে বাবাকে না বললে আর কখনো বলা হবে না। আদিলের সাথে বিয়েটা ভাঙার এখনো সময় আছে, নয়তো কি মুখ দেখাবে সে রাফিদের সামনে। নিজের সাথে সাথে রাফিদের জীবনটাও যে শেষ হয়ে যাবে। একবারও কি আমার মতামত জানতে চাওয়া যেত না বাবা? পারতে না একবার আমার পছন্দের কথা জিজ্ঞেস করতে? তোমার পছন্দ? নম্র, তুমি বোধহয় ভুলে যাচ্ছ কলেজে কি ধরনের পোশাক পরে যাবে সেটাও তুমি আমার সিদ্ধান্তেই চলো। ওয়েস্টার্ন পছন্দ করা সত্ত্বেও আমার পছন্দ মেনে নিয়ে বাঙালিয়ানা পোশাক পরো তুমি। তবে আলাদা করে তোমার পছন্দ জিজ্ঞাসা করার কি কোনো মানে আছে? আছে বাবা, এটা কোনো পোশাকের বিষয় নয় যেটা পছন্দ না হলে আলমারিতে ফেলে রাখা যাবে। এটা আমার জীবনের প্রশ্ন। যে মানুষটার সাথে আমি জীবনের অধিকাংশ সময় পার করব, সেই জীবন সঙ্গী বেছে নেওয়ার অধিকার কি আমার নেই বাবা? না নেই। বাবা, তোমার খুশির জন্য আমি ওয়েস্টার্ন স্যাক্রিফাইস করেছি বলে নিজের ভবিষ্যতও কি স্যাক্রিফাইস করব? এমনটা ভাবার কোনো কারণ নেই। এ বিয়ে আমি করব না। কারণ? আমি কাউকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। ওরার জন্য ডানা যেমন আমি দিয়েছি, সময় সাপেক্ষে সেই ডানা ছেটে ফেলার ক্ষমতাও কিন্তু আমার আছে। রায়হান সাহেবের কণ্ঠে স্পষ্ট রাগের আভাস, কণ্ঠ গভীরও বটে। বুক ছ্যাদ করে ওঠে নম্রমিতার। বাবার এমন ব্যবহারে সে অভ্যস্ত নয়। ভরা পূর্ণিমার রাতের সমুদ্রের থই থই করে জলের ন্যায় টইটুম্বর নম্রমিতার আঁখি কঠোর। ক্লান্তি ভরা কণ্ঠে বলে ওঠে, ডানা যদি ছেটে ফেলারই ছিল তবে উঠতে কেন দিলে? প্রখর উচ্চতা থেকে ধুম করে নিচে ফেলার জন্য ছিল বুঝি এই আয়োজন? বাবা, এমনটা না করলেও পারতে, চাইলেই পারতে একটা সুস্থ সুন্দর জীবন উপহার দিতে। আর এক মুহূর্ত দাঁড়ালো না নম্রমিতা। এক ছুটে নিজের রুমের দরজা বন্ধ করে হাউমাউ করে কেঁদে উঠল সে। হুট করেই এ কোন দোটনায় পড়ল সে? আদিল নামক মানুষ কেন এলো তার জীবনে? কেন গোছানো জীবনটা তছনছ করে দিল? আর বাবা কেন এতটা বদলে গেল? আদিলের সাথে তার বিয়ে দেওয়া ছাড়া এই দুনিয়ায় আর কোনো কাজ যেন তার অবশিষ্ট নেই। আদিলের সাথে একটা রেস্টুরেন্টে সামনাসামনি বসে আছে নম্রমিতা। মূলত সে নিজেই আদিলকে দেখা করার জন্য বলেছে। বর্তমানে আদিলই তার শেষ ভরসা। আদিল নিজেই বিয়েটা ভেঙে দিলে আর কোনো সমস্যা হবে না। অবশ্যই দেখার জন্য বিয়ে পর্যন্ত তার সই ছিল না বুঝি? এর জন্যই এত জরুরি তলবে ডেকে পাঠানো। আদিলের লাগাম ছাড়া কথা শুনে বিরক্ত হয় নম্রমিতা। ভেতরে ভেতরে রাগের স্ফুলিঙ্গ আবির্ভূত হলেও নিজেকে যথাসম্ভব শান্ত রাখে সে। কোনোভাবেই আদিলকে চটানো যাবে না, নয়তো শেষ আশাটাও ভেস্তে যাবে তার। আমাকে বিয়ে করে আপনার কি লাভ? কোলবালিশ নিয়ে আর ঘুমাতে হবে না, পাশে বউ থাকবে। আম সিরিয়াস মিস্টার আদিল আহসান। আই ম্যাম আসলো, মাই হাফ ওয়াইফ। কখনো কাউকে ভালোবেসেছেন? না, প্রয়োজন পড়েনি। যখন যাকে চেয়েছি কিনে নিয়েছি। মানে? না মানে, যখন যে জিনিসটা পছন্দ হয়েছে কিনে নিয়েছি আর কি। তাই আলাদা করে ভালোবাসা প্রয়োজন পড়েনি। তবে চাইলে বিয়ের পর ভালোবাসবো, একেবারে দিন রাত ভালোবাসবো। আমি তাকে খুব ভালোবাসি আদিল, ভীষণভাবে আসক্ত আমি তার প্রেমে। 3 বছরের সম্পর্ক আমাদের। তার মায়ায় এতটা বাজেভাবে জড়িত আমি যে এই মায়াজাল ছেড়ে বেরোলে আমার আত্মার মৃত্যু নিশ্চিত। দেহ তো থাকবে, দেহ জীবিত থাকলে আত্মা একদিন ঠিকই খুঁজে নেবে। অপেক্ষা শুধু সময়ের। ফুঁসে ওঠে নম্রমিতা। মন চাইছে সবকিছু তছনছ করে দিতে, সামনে বসা এই অসভ্য ছেলেটাকে উচিত শিক্ষা দিতে, কিন্তু বাবার সম্মানের খাতিরে দমে যায় সে। তবে মনে মনে ঠিকই ছক কষে নেয় অন্য কিছুর। একদিকে রাগ বিরক্তি সবকিছু মিলিয়ে অস্থির নম্রমিতা, অপরদিকে রাফিদের একের পর এক কল আরো বেশি অস্বস্তিতে ফেলে দিচ্ছে তাকে। বিরক্তির মাত্রা বৃদ্ধি পাচ্ছে ক্রমে। 5 বারের মাথায় বিরক্তি নিয়ে কল কেটে দিতেই সামনে এসে দাঁড়ায় রাফিদ। মূলত ফ্রেন্ডের সাথে সে এসেছিল রেস্টুরেন্টে। নম্রমিতা হকচকিয়ে একবার তাকায় আদিলের দিকে, আবার পরক্ষণে তাকায় রাফিদের দিকে। তার মুখে বিষাদের ছায়া স্পষ্ট। শুকনো ঢোক গেলে নম্রমিতা আদিলের দিকে তাকাতেই তার রাগ বেড়ে যায় আরো কয়েক গুণ। মিটিমিটি হাসছে আদিল, চোখে মুখে শয়তানের ছাপ স্পষ্ট। আদিল কিছু বলার আগেই রাফিদের হাত ধরে চলে যেতে নেয় নম্রমিতা, অথচ রাফিদ ঠায় দাঁড়িয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আদিলের দিকে। হাই আদিল আহসান, নবমিতার অভি হাজবেন্ড আপনি? আবরার চৌধুরী রাফিদ।
আপনার উডবি ওয়াইফের পরিচিত কেউ একজন। কথা বলার পুরোটা সময় রাফিদ নম্রমিতার মুখের দিকে তাকিয়েছিল। পূর্ণিমার আকাশে হুট করেই যেন অমাবস্যা নেমে এসেছে। আঁধারি ঘন ঘটায় ছেয়েছে চারিপাশ। বিয়ের আগে সুযোগ দিলাম আমার হাফ ওয়াইফকে। কথা বলো তোমরা, কিছু সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে যাও, বাকিটা জীবন কাটানোর জন্য আমি আসি। কারো কথার পরোয়া না করে বেরিয়ে যায় আদিল। নম্রমিতা মনে মনে রাগে কিরমির করলেও চোরা চোখে তাকায় রাফিদের দিকে। অন্যদিকে তাকিয়ে আছে রাফিদ, কষ্ট লুকানোর চেষ্টা করছে বোধহয়। কান্না পায় নম্রমিতার। এই একটা মানুষের সামনে এসে সে ভেঙে চুরে যায়, পাজেলের মতো খণ্ড খণ্ড হয়ে যায়। শক্ত খোলসের আড়ালে লুকানো কোমল বিড়ালছানা হয়ে যায় এই পুরুষের সান্নিধ্যে। কি আছে এই পুরুষের মাঝে তা ভেবে পায় না, তবে সে পারে না নিঃসত্তা ধরে রাখতে। ছড়িয়ে ছিটিয়ে চায় এদিক সেদিক, কারণ তার দৃঢ় বিশ্বাস সে খুব সন্তপর্ণে ভালোবেসে এক এক টুকরো কুড়িয়ে নেবে, বুকের মাঝে আগলে নেবে অবলীলায়। রাফিদ শোনো, আমি তোমাকে বলতাম। বিয়ের আগের দিন বুঝিয়ে দাওয়াত দিতে। মোটেই না, আমি ওই ছেলেকে বিয়ে করছি না। তার নামে রিং পরে বসে আছো, অথচ বলছো বিয়ে করছি না। বাহ, দারুণ ব্যাপার। রাফিদ, আমি নিজের মতো করে সামলাতে চেয়েছিলাম সবটা। তুমি অন্তত ভুল বোঝো না আমায়। সব ছেড়ে যার দোরগোড়ায় দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সেই যদি মুখ ফিরিয়ে নেয়, তবে আমার করা এত সংগ্রাম যে বৃথা যাবে। মানে? বিশ্বাস করো আমাকে। আজও যদি এর উত্তর আমায় নিজের মুখে বলতে হয়, তবে বলবো আমি প্রেমিক হিসেবে ব্যর্থ। হাসে নম্রমিতা। সেও কাকে কি প্রশ্ন করছে। অন্ধবিশ্বাস শুনেছে, তবে অন্ধপ্রেমিক নামে যদি কিছু থাকে তা হলো এই রাফিদ। কেউ কাউকে এতটাও ভালোবাসতে পারে বুঝি? যেখানে আজকাল প্রেম মানেই দেহ, সেখানে এমন এক অন্ধপ্রেমিক কিভাবে জন্মালো? আজ পুরো দুনিয়ার সামনে নম্রমিতার চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, আমার জীবনের এক টুকরো সাদা মেঘ তুমি, আমার অমাবস্যা রাতের মাঝে উকি দিয়া এক ঝলক চাঁদ তুমি, তুমি আমার একাকী ভয় কাতুরে রাত্রের মাঝে জোনাক পোকা। তুমি ছাড়া দ্বিতীয় কারোর কথা ভাবা ইহজনমে আমার পক্ষে সম্ভব নয়। বিয়ে করবে আমাকে? নম্রমিতার নির্লিপ্ত ভঙ্গিমায় বলা অভাবনীয় কয়েকগুচ্ছ শব্দ শুনে চমকায় রাফিদ। নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে সে। দম আটকে হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে নম্রমিতার দিকে। হ্যাঁ, এটা তো তার ইচ্ছে ছিল। কোনো এক সময়ে সে আবদার করেছিল প্রেয়সীর সম্মুখে। প্রেমের প্রস্তাব রাফিদ প্রথমে দিলেও বিয়ের প্রস্তাব যেন নম্রমিতা দেয়। নিছকি কৌতুকে বলা কথা নম্রমিতা মনে রেখেছে, খেয়াল রেখেছে তার ক্ষুদ্র এ শখের কথা। কি করবে না? তবে কি আমি আদিলকে? চুপ, এই যে একটা শব্দ বেশি উচ্চারণ করবে না তুমি, তাহলে জানে মেরে দেব। হাসে নম্রমিতা। পরক্ষণেই বেশ খানিকটা সিরিয়াস ভঙ্গিমায় বলে ওঠে, পালাতে পারবে আমার সাথে? নইলে এই বিয়ে থেকে মুক্তির যে আর কোনো উপায় নেই। আরে পাগল মেয়ে, পালানোর দরকার নেই। বিয়ে করে সোজা শ্বশুর বাড়িতেই উঠবে, সব ব্যবস্থা আমি করে দেব। আম্মা এমনিতেই তোমাকে বেশ পছন্দ করে, বাকিটা আমি ঠিক মতো বোঝালে বুঝবে। এত এত চিন্তার মাঝেও হাসি ফুটে ওঠে নম্রমিতার মুখে। যে কোনো পরিস্থিতিতেই একজোড়া ভরসাময় হাত আদুরে ভঙ্গিমায় তাকে আগলে নেয়ার জন্য সদা প্রস্তুত। এ উপলব্ধি বড্ড বেশি কিছু পাওয়া। ভয় হয় নম্রমিতার, আসলে সে এত কিছুর যোগ্য তো? আকস্মিক কোনো ঝড় হুট করে তছনছ করে দেবে না তো সবকিছু? সবটা তাদের পরিকল্পনা মাফিক আদেও হবে তো? নম্রমিতার চোখের দিকে পলক্ষীন তাকিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে রাফিদ, স্বল্পতার বাগানে তোমাকে ফুলের মতো ঘোরাই। তুমি ভেবে করিয়ে নিও ফুলের সাথে রাস্তার যত ধুলোবালি। দেখা হলেই যাতে এক মুঠো পুষ্পবৃষ্টির নামে ছুঁয়ে দিও আঙুলের মাঝে আঙুল। তুমি থমকাও, তাকাও লাজুক ভঙ্গিতে। বিয়ের তোড়জোড় চলছে নম্রমিতার বাড়িতে। বাবা ছাড়া আর কেউ জানে না তার নীরব দ্বন্দ্বের কথা। বেশ খানিকটা ভয়ে ভয়ে আছেন রায়হান সাহেব। নম্রমিতার অগোচরে তাকে নজরে নজরে রাখছেন তিনি। রাফিদ বেশ কিছুক্ষণ পর ফোন করেছে নম্রমিতাকে। ভীষণ ভয় হচ্ছে তার। যদি নম্রমিতা বাড়ি থেকে বের হতে না পারে, যদি কোনো এক কারণবশত বিয়েটা তার হয়ে যায়, এসব চিন্তায় দুই দণ্ড ঘুমানো দেয়। ঘুম নেই নম্রমিতার চোখেও। দোটনায় ভুগছে সে। আত্মীয় ত্যাগ নাকি আত্মত্যাগ, এই ভাবনা তাকে একদণ্ডী শাস্তি দিচ্ছে না,
বাবা মায়ের সম্মানের কথা ভেবে সিদ্ধান্ত বদলের কথা ভাবলেও পরক্ষণে নিজেকে স্বার্থপর প্রমাণ করতে মন চায়। বাবাকে তো সে সবটা বলেছে। বাবা যদি নিজের জেদের কাছে অটল থাকতে পারে তবে সে কেন নয়? কেন এভাবে নিজের ভালোবাসার কাছে হেরে যাবে সে? ভালোবাসা তো কোনো অপরাধ নয়, সে তো পাপ কাজ করেনি, শুধু মনে প্রাণে কাউকে ভালোবেসেছে। নিশুতি রাত, অর্ধ চন্দ্রাকৃতির আকারে এক ফারে চাঁদ আকাশে বিরাজমান। ঘড়ির কাঁটা 3:20। বুক ধরফর করছে নম্রমিতার। পা টিপে টিপে বাবার রুমে উকি দেয় সে। আলতো হাতে দরজা খুলে বাবার ঘুমন্ত চেহারার দিকে তাকায়। অতঃপর আগের মতোই নিঃশব্দে বেরিয়ে যায় রুম থেকে। কিছুক্ষণের মাঝেই ভোর হয়ে যাবে, তাই নম্রমিতাকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে হবে। মেইন গেট পেরিয়ে রাস্তায় এসে নম্রমিতার মনে পড়ে তার ফোনের কথা। ফোনটা সে টেবিলেই ফেলে এসেছে। ভেতরে যাওয়ার কথা ভেবে দূর থেকে তাকাতেই চোখে পড়ে বাবার রুমের লাইট জ্বলছে। ফোনের কথা ভুলে প্রাণপণে ছুট লাগায় নম্রমিতা। যত দ্রুত সম্ভব এই এলাকা ছাড়তে হবে তাকে। ফোন তো নতুন করেও কেনা যাবে, কিন্তু আজ এই বাড়িতে ঢুকে গেলে আর বের হতে পারবে না। রাফিদকে নির্দিষ্ট এক জায়গায় দাঁড়ানোর কথা ভাগ্যিস আগেভাগেই বলে রেখেছিল সে। বাস স্টপের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে নম্রমিতা, অথচ রাফিদের কোনো খোঁজ নেই। সাথে করে ফোন নিয়েও আসেনি যে কল করবে। ভয়ে উত্তেজনায় দরদর করে ঘামছে সে। এরপর কি হবে তার জানা নেই। এতক্ষণে নিশ্চয়ই বাড়ির সবাই জেনে গেছে সে পালিয়েছে, তাকে খোঁজাখুঁজিও শুরু করে দিয়েছে নিশ্চয়ই। কিন্তু রাফিদ যে এখনো এলো না, ভয় হচ্ছে ভীষণ নম্রমিতার। ফজরের আজানের কিছুক্ষণ আগেই ঘুম ভেঙে যায় রায়হান সাহেবের। মূলত সারা রাত ঠিক করে ঘুম হয়নি তার। কেমন যেন এক চাপা উত্তেজনা কাজ করছে মনের মাঝে। কোথাও যেন কি ভুল হচ্ছে। মনটা বড্ড আনচান করছে রায়হান সাহেবের। নম্রমিতার বিয়ে ঠিক হওয়ার পর থেকেই কেমন যেন নির্ঘুম কাটে তার প্রতিটা রাত। আরশির চেয়ে বেশি তিনি ভালোবাসেন নম্রমিতাকে। আরশি হয়েছে লাজুক নমনীয় প্রকৃতির, অথচ নম্রমিতা একেবারে তার দাদির প্রতিবিম্ব। অবিকল সেই চাহনি, দৃঢ় আত্মবিশ্বাস আর কঠোরতার সাথে পরিস্থিতির মোকাবেলা করা। নম্রমিতার মাঝে নিজের মরহুম মাকে খুঁজে পান বলেই হয়তো একটু বেশি ভালোবাসেন রায়হান সাহেব। নিজের চোখের মনিকে এত দ্রুত কারছাড়া করতে চান না তিনি। কিন্তু আজ হোক বা কাল হোক এ কাজ যে তাকে করতেই হবে। মেয়ে মানেই তো অন্যের সম্পদ। শৈশবে পাড়ি দেওয়ার জীবনটা তার নয়, আবার বিয়ের পর সে ঘরও তার হয় না। তবুও যে বুকে পাথর চেপে অন্যের সংসারে মেয়েকে পাঠানোই সমাজের রীতি। রায়হান সাহেবের আজকাল ইচ্ছে করে সেই ছোট্ট নম্রকে বুকের মধ্যে লুকিয়ে রাখতে। অস্থিরতায় ঘাম ছুটে ঘুম ভেঙে যায় রায়হান সাহেবের। রাত পেরোলেই নম্রমিতার বিয়ে। সবটা ঠিকঠাক হবে কিনা এ নিয়ে তার ভাবনা শেষ নেই। নির্ঘুম রাতে অস্থির করতে করতে অতিষ্ঠ হয়ে যান তিনি। ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের মাঝে টেনে নেন বিশুদ্ধ বাতাস। অতপর ভারী হয়ে পড়া বুক নিয়েই পা চালান নম্রমিতা রুমের দিকে। রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই হাঁ হয়ে যান তিনি। থরথর করে কাঁপতে থাকেন দরজার কাছে দাঁড়িয়েই। নম্রমিতা নেই। এদিক ওদিক সব জায়গায় খুঁজে নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করেন তিনি, ফলাফল শূন্য। দুশ্চিন্তায় থপ করে বসে যান চেয়ারে। এজন্যই বুঝি এতটা নীরব ছিল নম্রমিতা। সেদিনের পর থেকে আর টু শব্দ টিউ পর্যন্ত করেনি। হতাশায় বুঁদ হয়ে বসে আছেন রায়হান সাহেব। বাড়ির কাউকে জাগানোরও সাহস পাচ্ছেন না তিনি। এভাবে তার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার চিন্তা ভাবনা তো নম্রমিতার নয়, নিশ্চয়ই ওই ছেলের অসৎ সঙ্গতে তারই অবনতি। ভাবনার মাঝেই তার চোখ যায় টেবিলের উপর জলজল করতে থাকা ফোনের দিকে। মেসেজ এসেছে কারোর। নম্রমিতার ফোন হাতে উঠিয়ে শান্ত মেজাজে চেক করেন আগের মেসেজ। শেষ মেসেজে লেখা রয়েছে বাস স্টপের ঠিকানা। তার মানে এখানেই দুজনের দেখা করার কথা। আকস্মিক এক বুদ্ধি খেলে যায় রায়হান সাহেবের মাথায়। রাফিদের পাঠানো মেসেজের রিপ্লাই করেন তিনি। বাস স্ট্যান্ডের আশেপাশে কেউ আমাদের চিনে ফেলতে পারে, আমরা বরং ট্রেনে করে যাব। অপেক্ষা করছি স্টেশনে। মেসেজটা সেন্ড করেই করুণ হাসেন তিনি। একটা কাজ সম্পূর্ণ হয়েছে। এবার বাকি রইল নম্রমিতাকে ফিরিয়ে আনার। বাড়ির কাউকে কিছু না জানিয়ে তিনি বেরিয়ে পড়েন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। 2 ঘন্টার বেশি হয়ে গেছে নম্রমিতা অপেক্ষা করছে, অথচ রাফিদের কোনো খোঁজ নেই। ভোর হওয়ায় আশেপাশে কোনো লোকজনও নেই, নয়তো কারোর ফোন থেকে রাফিদকে কল করা যেত। দুশ্চিন্তা আর হতাশায় কান্না পায় নম্রমিতার। জীবনে প্রথম এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে সে, তাও বাবার বিরুদ্ধে গিয়ে। সে কি ভুল করেছে রাফিদকে বিশ্বাস করে? ভাবনার মাঝেই মাথায় কারো একটা আদুরে স্পর্শ পেয়ে চমকে তাকায় নম্রমিতা। হ্যাঁ, বাবা দাঁড়িয়ে আছে তার সামনে। লজ্জায় ভয়ে কেঁদে দেয় সে। রায়হান সাহেব কান্নারত মেয়ের মাথা টেনে বুকে নেন। বুঝলাম,
তুই অনেক ভালোবাসিস ওই ছেলেটাকে, না হলে বাবার বিরুদ্ধে হয়ে এত বড় একটা সিদ্ধান্ত কখনোই নিতে পারতিস না। কিন্তু আর কতক্ষণ অপেক্ষা করবে? ছেলেটার যদি আসার হতো এতক্ষণে তোরা অনেক দূরে চলে যেতে। বাবা, রাফিদ আসবে, প্লিজ বাবা, আমাকে যেতে দাও। আমি ওকে অনেক ভালোবাসি। আমি এই বিয়ে করতে পারবো না বাবা। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ যখন অপেক্ষা করেছিস আরও 30 মিনিট না হয় অপেক্ষা কর। কিন্তু এর পরেও যদি সে না আসে তবে তোকে আদিলকেই বিয়ে করতে হবে। ফিরে যেতে হবে আমার সাথে। অশ্রুসিক্ত চোখে তাকায় নম্রমিতা। তার মন বলছে রাফিদটাকে ঠকাতে পারে না, সে আসবে, ঠিক আসবে। এরপর তারা একসাথে চলে যাবে এখান থেকে। কিন্তু অপেক্ষার প্রহর গড়িয়ে গেলেও রাফিদ আসলো না। ভয়ে ঘামে চুপচাপ হয়ে গেছে নম্রমিতা। কান্নার ফলে চোখ মুখের বেহাল দশা। রায়হান সাহেব বিনা বাক্য ব্যয়ে এক হাতে নম্রমিতার হাত শক্ত করে ধরে বাড়ির পথ ধরেন। অনিচ্ছা সত্ত্বেও বাবার সাথে পা মেলায় নম্রমিতাও। যেন শুধু শরীরটাই যাচ্ছে তার সাথে, মনটা এখানেই বাস স্ট্যান্ডের আনাচে কানাচে কোথাও ফেলে রেখে যাচ্ছে সে। বাড়িতে ঢোকার মুখে নানা মানুষের নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদের। রায়হান সাহেব খুব সন্তর্পণে সত্যটা আড়াল করে সকলের মুখ চুপ করিয়ে দেন। মেয়েকে নিয়ে সকালে হাঁটতে বেরিয়েছিলেন বলে নিজেদের ঘরে ঢুকে যান। যথারীতি সমস্ত রীতিনীতির মধ্য দিয়ে আদিলের অর্ধাঙ্গিনী রূপে বিদায় নেয় নম্রমিতা। কাঠের পুতুলের মতো অনুভূতি শূন্য হয়ে বসে আছে নম্রমিতা পুরোটা সময়। সত্যি সে হারিয়েছে তার আত্মা। রাফিদ যেন নিজের সাথে করে নম্রমিতার সমস্ত সুখ, হাসি, আনন্দ নিয়ে চলে গেছে বহুদূরে, যার ফিরতে কোনো পথ অবশিষ্ট নেই। অতীতের দোলাচল থেকে বেরিয়ে তপ্ত শ্বাস ছাড়ে নম্রমিতা। ভাবনার মাঝে কখন যে বিকেল থেকে রাত হয়ে গেছে খেয়াল নেই। আকাশে জ্বলতে থাকা মিটিমিটি তারারা হাতছানি দিয়ে যেন ডাকছে তাকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস নিয়ে বিকালের দিকে ব্যালকনিতে বসেছিল সে। উপন্যাসটা শেষ করার পর বুক ভারী হয়ে আসে নম্রমিতার। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হুট করে চোখ বন্ধ করে পাড়ি জমায় অতীতে। তাদের বিচ্ছেদের মর্মান্তিক সেই ঘটনা মনে পড়তেই ফুপিয়ে ওঠে। বিয়ের আগে নিজের ফোন চেক করার সুযোগ পায়নি নম্রমিতা। বাসর ঘরে ফুলে সজ্জিত খাটে অনুভূতিশূন্য হয়ে বসেছিল সে। ঠিক তখনই ফোনের শব্দে চোখ তুলে তাকায় নম্রমিতা। চিরপরিচিত সেই নাম স্ক্রিনে ভেসে উঠতেই দেখে ছো মেরে লুফেনায় ফোন। কাপা কাপা হাতে ফোনটা উঠিয়ে কানে ধরতেই ঝড় করে কেঁদে দেয় নম্রমিতা। হ্যাঁ, সেদিনই রাফিদের থেকে জেনেছিল তার না আসার আসল কারণ। তবে রাফিদ আজও অজানা এই পরিকল্পনা সম্পর্কে। মূলত নম্রমিতা ইচ্ছে করেই বলেনি। সে চেয়েছিল রাফিদ নিজেকে গুছিয়ে নিক। তার জন্য না হয় খানিকটা দোষী সে হলো, একটু না হয় বেঈমান হলো রাফিদের কাছে, তবুও অন্তত সে তো ভালো থাকবে। সময়ের স্রোতের সাথে কিছুটা হলেও ভরবে। খাওয়ার টেবিলে একসাথে বসে আছে সবাই। তোহা খাওয়ার মাঝে মাঝে আর চোখে একবার করে তাকাচ্ছে রাফিদের দিকে। রাফিদ বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে তোহাকে। অবশেষে তোহার দিকে না তাকিয়েই বলে ওঠে, কিছু বলবি? আসলে ভাইয়া, ফ্রেন্ডরা সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, আমাকেও যেতে বলছে সাথে। আগে বড় হ, তারপর ঘুরতে যাস একা একা। একা কোথায় ভাইয়া, ওরা সবাই তো আছে, চাইলে তুমি আর ভাবিও চলো সাথে। না, কোথাও যেতে হবে না তোকে। তুমি দিন দিন এমন একগুঁয়ে স্বভাবের কেন হচ্ছ বুঝি না। মেয়েটা যখন যেতে চাইছে যাক না, আর সাথে তোমরাও যাবে। এমনিতেও বিয়ের পর কোথাও যাওয়া হয়নি নমমৃতার। নতুন নতুন বিয়ে করে একটু ঘোরাঘুরি করতে মন চায় তো মেয়েটার নাকি? বাবার কথা শুনে খেতে খেতে নির্লিপ্ত ভঙ্গিতে রাফিদ বলল, এটা কি ওর নতুন বিয়ে নাকি? আগেও তো। মুখ ফুসকে ভুল কিছু বলে ফেলেছে রাফিদ। নিজের কথা খেয়াল হতেই থমকায়। খাওয়া বন্ধ করে তাকায় নম্রমিতার দিকে। অশ্রুসিক্ত চোখ লুকানোর বৃথা চেষ্টা করে নম্রমিতা আনোয়ার বেগমের উদ্দেশ্যে বলে ওঠে, আম্মা, উঠছি আমি। উত্তরের অপেক্ষা না করেই এক দৌড়ে নিজের ঘরে চলে যায় নম্রমিতা। রাফিদও খানিকক্ষণ ভাত নাড়াচাড়া করে উঠে চলে যায় নিজেদের ঘরে। দুজনের দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছাড়েন আরিয়ান চৌধুরী আর আনোয়ারা খাতুন দুজনেই। বাইরে ঝড়ো হাওয়া দিচ্ছে। পরিবেশে শীত শীত ভাব। রুমের লাইট অফ করে বিছানার একপাশে শুয়ে আছে নম্রমিতা। থেকে থেকে গাল বেয়ে গড়ানো জল বালিশ ছুঁয়েছে। রাফিদ রুমে ঢুকে খানিকটা অবাক হয়। অন্ধকারের মাঝে কিছু টের পাওয়া দেয়। কিছুটা সময় হাতড়ানোর পর এক এক করে খুলে দেয় রুমের সব দরজা জানালা। দমকা বাতাসে ছেয়ে যায় ঘর।
বাইরের আলোতে আবছা দেখা যাচ্ছে নম্রমিতাকে। গলা পর্যন্ত কাঁথা টেনে গুটিসুটি মেরে শুয়ে আছে সে। রুমের ড্রিম লাইট জ্বালিয়ে নম্রমিতার পাশে শুয়ে পড়ে রাফিদ। নম্র, কোনরূপ প্রতি উত্তর আসে না ওপাশ থেকে, অথচ রাফিদ বেশ টের পাচ্ছে নম্রমিতা জেগে আছে। মাঝের কোল বালিশটা একপাশে সরিয়ে রাফিদ খানিকটা এগিয়ে যায় নম্রমিতার দিকে। এক হাতে গলা পর্যন্ত ঢেকে রাখা কাঁথা নামিয়ে দেয় কোমরের কাছে। হ্যাঁ নম্র, আমি সরি। নম্র, তাকাও এদিকে। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো, ভুল করে। হ্যাঁ, ভুল করেই তো। ভুল করে আমাকে বিয়ে করেছেন, ভুল করে আমাকে আপনার দয়ায় থাকতে দিয়েছেন, ভুল করেই আমাকে নিজের স্ত্রীর পরিচয় দিতে যাচ্ছেন, ভুল করে একটা বিধবা মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। সবই তো ভুল। আসল ভুলটা ঠিক কোথায় হয়েছিল জানেন? সবচেয়ে বড় ভুল আমার আর আপনার পরিচয়। তার চেয়েও বড় ভুল আপনাকে ভালোবাসা। এটা না হলে জীবনটা কত সহজ হতো। এই আপনি নামক মানুষটাকে না ভালোবাসলে আমার বাবা অপরাধ বোধে শেষ হতেন না, আমি অনাথ হতাম না, আর না কখনো দ্বিতীয়বার বিয়ে করতে হতো। থামে নম্রমিতা। দুই চোখের কানির বেয়ে উপচে পড়া জল মুছে ফেলে ঘুরে তাকায় রাফিদের দিকে। অতঃপর জোরে নিঃশ্বাস টেনে আবারও বলে ওঠে, ঠিকই বলেছ তুমি। এটা তো আর আমার নতুন বিয়ে নয়, এটা আমার দ্বিতীয় বিয়ে। তাই তো বিয়েতে মেহেদি পড়িনি, বাসর ঘর নিয়ে মাতামাতি করিনি, এমনকি এতদিনে একবারের জন্যও রাস্তার উপাশের ফুচকার দোকানেও যায়নি। অসহায় এক বিধবাকে কেউ বিয়ে করেছে, এই তো ঢের। আমাদের আবার শখ থাকতে আছে নাকি? চিন্তা নেই, শখগুলোকে আমি নিজের হাতে গলা টিপে মেরে ফেলেছি। তুমি নিশ্চিন্তে থাকো, আমার জন্য কোনো বাড়তি খরচ হবে না তোমার। আমি সরি নম্র, ওভাবে বলতে চাইনি তোমাকে। তোমাকে কষ্ট দেওয়ার কথা তো আমি স্বপ্নেও ভাবি না। তোহাকে না পাঠানোর বাহানা দিতে গিয়ে কখন যে তোমাকে আঘাত দিয়ে কথা বলে ফেলেছি, আমি সত্যি ইচ্ছে করে বলিনি। প্লিজ কান্না থামাও। কষ্ট দেওয়ার অজুহাতে যাকে ঘরে তুলে এনেছো তাকে কষ্ট দিতে চাওনি, ব্যাপারটা হাস্যকর নয় কি? বলার মতো কোনো কথা খুঁজে পায় না রাফিদ। আজকের করা এত বড় একটা ভুলের জন্য নিজেকে কখনো মাফ করতে পারবে না সে। নম্রমিতার যে অনেকটা কষ্ট পেয়েছে তা বুঝতে পারছে রাফিদ, কিন্তু সে তো ইচ্ছে করে করেনি। তাছাড়া নম্রমিতার দেয়া আঘাতের কাছে এই আঘাত যৎ সামান্য। সে তো 2টা বছর কষ্ট যন্ত্রণায় জর্জরিত হয়ে কাটিয়েছে। প্রতিটা মুহূর্তেই যখন মনে হতো তার নম্রমিতাকে অন্য কেউ ছুঁয়ে দিচ্ছে, দম বন্ধ হয়ে আসতো। পাগল পাগল লাগতো নিজেকে। বাইরে থেকে নিজেকে শক্ত রাখলেও ভেতরে ভেতরে প্রতিনিয়ত ভেঙে চুরে যেত। নম্রমিতা তো সেই ব্যথার এক অংশও পায়নি। তবে আজ না হয় কিছুটা ব্যথা সয়ে নিক, বুঝুক ঠিক কতটা কষ্টে কেটেছে তার দিনগুলো। আজ অফিস থেকে বেশ খানিকটা লেট করেই বের হয়েছে রাফিদ। পেন্ডিং কাজ ছিল বেশ কিছু। যেহেতু আগামী সপ্তাহে সে থাকছে না, তাই ওভারটাইম করতে হবে কয়েকদিন। অফিস থেকে বের হয়ে সামনে দাঁড়ানো আরশিকে দেখে বেশ খানিকটা চমকায় রাফিদ। আরশির সামনে আসার কোনো রকম কারণ খুঁজে না পেয়েও ভদ্রতার খাতিরে এগিয়ে যায় সেদিকে। তুমি এখানে? কোনো কাজ ছিল? আসলে আপনার থেকে কিছুটা সময় চাই ভাইয়া, কিছু কথা বলার ছিল। খানিকটা অবাক হয় রাফিদ। আরশির কি এমন কথা আছে যা বাড়িতে বলা যাবে না? ভেবে পায় না সে। কফি শপে মুখোমুখি বসে আছে দুজনে। আরশি বেশ কিছুক্ষণ ধরে আনসান করছে, হয়তো কিছু বলার জন্য। কিছুটা অপ্রস্তুত অনুভব করছে রাফিদও। আরশির সাথে সেভাবে সখ্যতা কখনই গড়ে ওঠেনি তার। তবে হুট করেই কি বলতে চায় সে? আপুর বিয়ের কয়েক মাস পর থেকেই বাবা অসুস্থ হতে শুরু করেন। ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন ভীষণভাবে। কোনো এক অপরাধবোধ যেন তাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলছিল। একদিকে আপু ভালো নেই, আদিল নামক জানোয়ারের আরও একটা রূপ ছিল ভেতরে ভেতরে। বহু নারীতে আসক্ত ছিল সে। মাঝে মাঝে বেশ মারধর করত আপুকে। প্রাথমিকভাবে আপু বাড়িতে না জানালেও কয়েক মাস পর জানাজানি হয়ে যায়। সেই থেকেই বাবার ভেঙে পড়ার সূচনা। সবার ধারণা ছিল আপুর চিন্তায় বাবারে অসুস্থ। অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু বাবা আর সুস্থ হয় না। জোরে দম নেয় আরশি, গলা ভেঙে আসছে। বাবার কথা মনে হলেই হু হু করে কেঁদে ওঠে বুক। রাফিদ পানির গ্লাস এগিয়ে দেয় আরশির দিকে। ঢক ঢক করে পুরো পানি শেষ করে নিজেকে শান্ত করে আরশি। অতঃপর আবারও বলে ওঠে, মৃত্যুর 1 সপ্তাহ আগে বাবা আমাকে ডেকে পাঠান নিজের রুমে। বহুদিন পর অনেক কষ্টে আদুরে হাত তুলে দেন মাথায়। ততদিনে বিছানা সজ্জায় তিনি। বাবা হয়তো বুঝতে পেরেছিলেন তার দিন ফুরিয়ে আসছে, তাই তো হুট করে ডেকে পাঠিয়ে গোছিয়ে দেন এক বিশাল দায়িত্ব, অনেকটা বড় এক দায়িত্ব। ঠিক সেদিনই জানতে পেরেছিলাম আপনার কথা, আপুর ভালোবাসার কথা, আর আপনাদের বিচ্ছেদের কথা।
বাবা আমাকে দায়িত্ব দেন, কখনো যদি আপনার সাথে দেখা হয় তবে যেন সব সত্যটা আপনাকে জানিয়ে দেই, এতে কিছুটা হলেও তার অপরাধ কমবে। একে একে সব ঘটনা শোনার পর থমকে যায় রাফিদ। বিস্ময়ে হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে আরুষির দিকে। এ কোন অজানা অতীত জানালো সে? কেন জানলো সে? নম্রমিতার প্রতি হওয়া অন্যায়ের অপরাধে সেও যে জর্জরিত হয়ে গেল। এসবের মধ্যে সবচেয়ে বেশি যদি কেউ কষ্ট পেয়ে থাকে সে নম্রমিতা। অথচ তাকেই এতগুলো দিন অবহেলা করে এসেছে সে। প্রতিনিয়ত লাগামহীন কথার মাধ্যমে অপমান করেছে, আরো বেশি কষ্ট দিয়েছে। তার তো প্রয়োজন ছিল নম্রমিতাকে সবচেয়ে বেশি ভালোবাসার, আগলে রাখার। আনমনে ড্রাইভ করছে রাফিদ। মাথায় ভর করে আছে হাজারো চিন্তা, অপরাধবোধে ভুগছে ভীষণভাবে। দূরে একটা ফুলের শপ দেখে গাড়ি দাঁড় করায়। কিছু জিনিস কিনে আবারও গাড়ি স্টার্ট দেয় রাফিদ। ঠোঁটের কোণে লেগে আছে তার ক্ষীণ হাসি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে নম্রমিতা। পরনে কালো শাড়ি, আপন মনে চুলে চিরুনি চালাতে ব্যস্ত সে। আচমকা কারো স্পর্শে কেঁপে ওঠে নম্রমিতা। নম্রমিতার কাঁধে থুতনি ঠেকিয়ে আয়নার দিকে তাকিয়ে আছে রাফিদ। বাম হাতে জড়িয়ে ধরে রেখেছে নম্রমিতার কোমর। আশ্চর্যান্বিত দৃষ্টিতে নম্রমিতা তাকায় আয়নার দিকে। রাফিদকে ভীষণ অন্যরকম লাগছে আজ। ভীষণ উস্কো খুস্কো অথচ স্নিগ্ধ। নম্রমিতাকে ছেড়ে রাফিদ ব্যাগ থেকে কিছু একটা বের করে আবারও এসে দাঁড়ায় তার পিছনে। নম্রমিতা কিছু বলার চেষ্টা করলে তাকে থামিয়ে দেয় রাফিদ। চুলগুলো মুঠো করে হাত খোপা করে জড়িয়ে দেয় বেলি ফুলের মালা। হতবাক হয়ে তাকিয়ে থাকে নম্রমিতা। চোখ দুটো বড় বড় করে রাফিদের দিকে ঘুরতেই একে একে দুই হাতে পরিয়ে দেয় বেলি ফুলের মালা। একের পর এক ঘটনায় বিস্ময়ে হতবাক নম্রমিতা। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। ইতিমধ্যে সাদা গোলাপ হাতে হাঁটু মুড়ে বসে পড়ে রাফিদ। নত শিরে গোলাপটা এগিয়ে দেয় নম্রমিতার দিকে। অতঃপর মুগ্ধতার সুরে বলে ওঠে, হৃৎপিঞ্জরে রেখে যেত চিঠি মনের কবুতরে, অবহেলার ভূমিতে ঝরঝরে মাটি দিয়েছে ঠেসে ঘুরি মলিন ডাক বক্স। মাঝ দরিয়ায় ঝড়ো উত্তালে না ডোবা নাবিকে ডুবেছে নাই তোমার ওই অতল গভীর চোখের নেশায়। চলো আজ হই মাথোয়ারা, ঠোঁটে ঠোঁটে ডুবে দিয়ে আমাকে উন্মাদ বানিয়ে ছুটে পালানোর কোনো উপায় যে নেই তোমার। যেভাবে ধিকে ধিকে উন্মাদনায় ডুবিয়েছ, সেভাবে উন্মত্ততা সহ্য করতে পারলেই হয়। লাজুক অথচ অভিমানী দৃষ্টিতে পিছন ফেরে নম্রমিতা। হুট করেই আগের রাফিদকে দেখে তারও ডুবে যেতে ইচ্ছে করছে উন্মাদনায়। উষ্ণ সিক্ত ওষ্ঠে লোলুহান করতে মন চাইছে, কিন্তু অভিমানী মন আর বিবেকের কাছে পরাজিত ইচ্ছে শক্তি চাইলেও হুট করে ধরা দিতে পারছে না। ইতিমধ্যে একজোড়া শীতল হাত ছুঁয়েছে উষ্ণ কোমরে। কেঁপে ওঠে নম্রমিতা। হৃৎপিণ্ডের গতি চক্রবৃদ্ধি হারেই বেড়ে চলেছে। নেতিয়ে পড়া অনুভূতিগুলো যেন ক্রমে সজাগ হয়ে উঠছে। শীর্ষিনে অনুভূতিতে ডুবে যাচ্ছে নম্রমিতা। নিঃশ্বাসও ওঠানামা করছে দ্রুত। রাফিদ আরও খানিকটা এগিয়ে খড়খড়ে ওষ্ঠ ঠেকালো নম্রমিতার কানে। গভীর এক চুমু শেষে নম্রমিতাকে ঘোরালো নিজের দিকে। নম্রমিতা খানিকটা সময়ের জন্য চোখ তুলে তাকালো রাফিদের দিকে। না, বেশিক্ষণ তাকাতে পারল না। ওই চোখের মাঝে আজ মাদকতার সমুদ্র নিমজ্জিত। কয়েক মুহূর্ত তাকালেই সেও ডুবে যাবে বিশাল এক মাদকতায়। রাফিদ অনেকটা সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নম্রমিতাকে। এতদিন শুধু লুকিয়ে দেখেছে, আজ সম্মুখে কাছাকাছি চোখে চোখ রেখে দেখছে। চোখের নিচে কাজলের মাঝে চাপা পড়া ডার্ক সার্কেল থেকে শুরু করে সদ্য গজিয়ে ওঠা পিম্পল সবই অনিমেষ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। অতঃপর দুই চোখের পল্লবে বেশ কিছুটা সময় নিয়ে ঠোঁট ছোঁয়ালো। নম্রমিতার ঠোঁটের একেবারে কাছে ঠোঁট এনে বিড়বিড়িয়ে বলে উঠল, নম্রের নম্রতা নয়, বরং উদ্ধততা আমার বড্ড প্রিয়। কথার তালে তালে ছুঁয়ে যাওয়া ওষ্ঠ শিহরণে ডুবিয়ে রাখছে নম্রমিতাকে। দুই চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে শুধু সে। হাতের মুঠোয় খামচে ধরা শাড়ির ভাঁজ। হাসে রাফিদ। ঠোঁটের কোণে ভিড় জমিয়েছে দুষ্ট মীরা। পরক্ষণে নম্রমিতাকে রেখে রাফিদ ঢুকে পড়ে ওয়াশরুমে। হাঁপ ছেড়ে বাঁচে নম্রমিতা। এক হাত বুকে রেখে জোরে জোরে শ্বাস টেনে নেয় নিজের ভেতর। রাফিদের মাঝের এই আমূল পরিবর্তনের কিছুই বোধগম্য হচ্ছে না তার। হঠাৎ করেই দমকা হাওয়ার মতো শিহরণ জাগিয়ে চলে গেল সে। আসলে রাফিদের উন্মত্ততা সহ্য করতে পারবে তো সে? ভাবনার মাঝেই লাজে রঞ্জিত মুখ দুই হাতে ঢেকে ফেলে। রাতে কিচেনের সব কাজ গুছিয়ে রুমে আসে নম্রমিতা। চোরা চোখে এক পলক তাকায় রাফিদের দিকে। হালকা আলোয় আবছা অবয়ব ফুটে উঠেছে রাফিদের। সম্ভবত গভীর ঘুমে সে।
কিঞ্চিত মন খারাপ হয় নম্রমিতার। একটু কি অপেক্ষা করা যেত না তার জন্য? পরক্ষণে নিজের ভাবনায় নিজেই হাসে। হালকা হেসে বিছানার দিকে যেতেই স্পষ্ট রাফিদের মুখ। পাশে তাকাতেই হতবাক নম্রমিতা। মাঝের কোলবালিশের কোনো অস্তিত্ব নেই আজ। কিঞ্চিত লাজুক আভা ফুটে ওঠে নম্রমিতার গালে। অতঃপর রাফিদের দিকে পিঠ করে বিছানার একদম কিনারা ঘেঁষে শুয়ে পড়ে নম্রমিতা। মনের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত এক দোলাচল। নিজেকে শান্ত রাখা বড্ড দায় হয়ে পড়েছে। চোখ বুঝলেই কিছুক্ষণ আগের ঘটনাগুলো দৃশ্যের ন্যায় ধরা দিচ্ছে দৃষ্টিপথে। ঠোঁট কামড়ে হাসে নম্রমিতা। মনের মাঝে অদ্ভুত হয় ক্ষীণ আশার আলো। ভাবনার মাঝেই মাত্র চোখ লেগে এসেছিল নম্রমিতার। অকস্মাৎ উষ্ণ ছোঁয়ায় চট করে চোখ খুলে ফেলে সে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। পিঠের খোলা অংশ হতে ঠোঁট ছুঁয়ে গলায় মুখ ডুবিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে শুয়ে আছে রাফিদ। এক হাতে কোমর জড়িয়ে রেখে মেতে উঠেছে সে নিদ্রায়। অনেক রাত হয়েছে, তো আদৌ যাই? ঘুমাবো। ঘুমাও। এভাবে অভ্যাস করে নাও। পারবো না, বেডে ঘুমাও। বউ থাকতে বেড কেন? বেড তো শক্ত। কথার পিঠে কথা বলার মতো আর কিছু খুঁজে পায় না নম্রমিতা। অগত্যা চুপ করে সহ্য করতে থাকে রাফিদের আদুরে অত্যাচার। বেশ খানিকটা বিরক্তিকর চেহারা নিয়ে কলেজে প্রবেশ করে তোহা। আজকের প্রথম ক্লাস সে মিস করেছে। মূলত এ কারণেই যত বিরক্তি তার। পড়াশোনার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস না হলেও একেবারে গা ছাড়া ভাবও তার নয়। মাঝের দিকের স্টুডেন্টের মধ্যে পড়ে সে। অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট হওয়ায় সিনিয়রদের দাপটে বেশ কয়েকবার পড়তে হয়েছে তাকে। আজও তার ব্যতিক্রম হলো না। বিরক্তি এবার যেন আকাশচুম্বী। তোহা, রিয়েলি তুমি কলেজে পড়তো? কারণ দেখে তো মনে হচ্ছে ক্লাস 7-এ বাচ্চা একটা মেয়ে। সিনিয়রদের দলের মাঝে এক আপু বলে ওঠে কথাটা। বাকিরাও বেশ হাসাহাসি করে তোহাকে নিয়ে। চোখ ছোট ছোট করে তাকায় তোহা। মন চাইছে মুখের ওপর দু চারটা কথা শুনিয়ে দিতে, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। গলায় ঝুলে থাকা আইডি কার্ডটা নিশ্চয়ই আপনার বয়ফ্রেন্ড দেয়নি আমাকে আপু। কলেজ অথরিটি থেকে যখন দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই আপনার থেকে একটু বেশিই বোঝেন। শান্তশিষ্ট চুপচাপ থাকা মেয়েটার এহেন জবাবে মুখ হা হয়ে যায় সবার। বেশ কয়েকবার তোহাকে নিয়ে তারা মজা করেছে। প্রতিবারে চুপচাপ তাদের মনোরঞ্জন করেছে সে। অথচ আজ যেন একটু বেশি ডেসপারেট হয়ে আছে সে। সিনিয়রদের মুখের উপর এভাবে জবাব দেয় খেপে যায় তাদের মাঝে কয়েকজন। দু একজন আবার মুখ টিপে হাসছেও। মেয়েটার আগে অভিমানে খানিকটা তেড়ে আসে তোহার দিকে। অতঃপর শাসনের ভঙ্গিতে বলে ওঠে, সিনিয়রদের সাথে করা এই ব্যবহারের পরিণাম কি হতে পারে জানা আছে তো? জানা নেই তো আপু, ঠিক কি হবে? বলা তো যায় না, কখন যেন কলেজ থেকে রেস্ট্রিক্টেড হয়ে যাও। এবার খানিকটা ভয় পায় তোহা। মনে মনে বেশ কিছু কড়া কথা শোনায় সেই মানুষটাকে, যার দৌলতে আজ এদের মুখের উপর এতগুলো কথা বলছে সে। অতঃপর ভীতু চোখে তাকায় মেয়েটার দিকে, মিনমিনিয়ে বলে ওঠে, সরি আপু, আর হবে না, আমার ক্লাস আছে, আসছি। তা বললে তো হবে না, ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে। আর তোমার শাস্তি হলো রাহুলকে প্রপোজ করবে। ও আচ্ছা, এইটুকুই? এরপর চলে যেতে পারবো তো আমি? পারবে। আলাবু রুহেল ভাইয়া, সিনিয়র মানে হলো বড় ভাই, সো ভাইয়াকে এটা বলা যায়। টাটা। কয়েক জোড়া চোখ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তোহার দিকে। অবিশ্বাস্য এই মেয়ের পরিবর্তন। সবচেয়ে বেশি বিস্মিত রুহেল নিজেই। তার মতো চার্মিং একটা ছেলেকে শেষে কিনা একটা পুস্কি মেয়ে ভাইয়া বলে গেল। একজোড়া চোখ এতক্ষণ গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল তোহাকে। কিছুক্ষণ আগের হাসি মুখের চেহারা মুহূর্তেই রং বদলায় তোহার শেষ কথায়। রাগের দৃষ্টিতে তাকায় তোহার দিকে, অতঃপর সরাসরি চলে যায় নিজের কেবিনে। স্যার আসবো? তোহার কণ্ঠ শুনে খুব একটা চমকায় না রনক, যেন সে জানতো তোহা আসবে। রাগের মাত্রা এতক্ষণে খানিকটা থিতিয়ে গেলেও তোহার আগমনে আবারও তরতর করে বেড়ে উঠল। চোখ তুলে তাকায় না সে, নিজের মতোই ব্যস্ত থাকে কাজে। তোহা মনে মনে ভাবল রনক হয়তো তাকে সম্মতি জানিয়েছে ভেতরে আসার, কারণ চুপ থাকা সম্মতির লক্ষণ। কলেজের গেস্ট টিচার রনকরাজ কয়েক মাস আগেই জয়েন করেছে। অল্পদিনের মাঝে তোহার সাথে বেশ খানিকটা সখ্যতা গড়ে উঠেছে তার। তোহাকে ভেতরে আসতে দেখে রাগী চোখে তাকায় রনক। থতমত খেয়ে যায় তোহা। ভেতরে আসার পারমিশন কি আমি দিয়েছি? একজন টিচারের পারমিশন ছাড়া তার কেবিনে আসতে নেই, এইটুকু কমন সেন্স নেই তোমার? কথাগুলো যেন কোনো শব্দ নয়, অদৃশ্য এক তীর, যা একে একে গেঁথে যেতে থাকে তোহার হৃদয়ে।
নরম মনের তোহার চোখ ভরে আসে কান্নায়। রনকের সাথে বেশ ভালো সখ্যতা আছে বলেই হয়তো এই সাহস হয়েছে তার। ভুল করেছে সে। রনক তো একজন টিচার, অনেক স্টুডেন্টের সাথেই তার ভালো সম্পর্ক থাকতে পারে, তাই বলে সে সেটাকে বন্ধুত্ব ভেবে ভুল করেছে। কয়েক কদম পিছিয়ে দরজার বাইরে যায় তোহা, পিছন ফিরে মুছে ফেলে অবাধ্য চোখের অশ্রুকণা, অতঃপর জোরে শ্বাস টেনে মুখে জোরপূর্বক হাসি টেনে ধরে। সরি স্যার, আসছি, ক্লাসে লেট হচ্ছে। আর এক মুহূর্তও দাঁড়ায় না তোহা, হাতের পিঠে চোখ মুছতে মুছতে ক্যাম্পাস ছাড়ে। রাস্তার মাঝে ফুটপাথ ধরে এলোমেলো পায়ে চলছে তোহা। ভীষণ কষ্ট হচ্ছে তার। রনকের এমন ব্যবহার সে আশা করেনি। ভীষণ চার্মিং না হলেও যথেষ্ট ভালো মানুষ রনক। চোখে মুখে হাসি হাসি একটা ভাব সর্বক্ষণই থেকেই যায়। অল্প বয়সের এই টিচারকে প্রথম থেকেই বেশ ভালো লাগে তোহার। যেমন সুন্দরভাবে পড়ান তেমনই সুন্দর তার কথা। পার্সোনালিটির দিক থেকে একেবারে যথার্থ যাকে বলে। রনককে আইডিয়াল মনে হলেও কখনো সখ্যতা করার চেষ্টা করেনি সে। একদিন হুট করেই সিনিয়রদের কাছে র্যাগিং হতে গিয়ে রনকের চোখে পড়ে। সেই থেকেই তাদের কথাবার্তা টুকটাক। তোয়াকে তাদের চোখে চোখ রেখে অন্যায়ের প্রতিবাদ করার কথা তিনিই বলেন। সখ্যতা তো সে করতে যায়নি, বরং রনক নিজেই এগিয়ে এসেছিল। তবে আজ এই ব্যবহার কেন? হালকা হাসে তোহা, মনে মনে আওড়ায়। পছন্দের মানুষগুলো দূরে থাকাই ভালো, কাছাকাছি এলেই সব কিছু নাই হয়ে যায়, হোক সে ভালোবাসা কিংবা অন্য কিছু। কিচেনে দুপুরের খাবারের ব্যবস্থা করছে নম্রমিতা। আরিয়ান সাহেব দুপুরে রুটি খেতে পছন্দ করেন, সেজন্য আটা মাখছে নম্রমিতা। কাজের মেয়েটা রান্নাঘর গুছিয়ে সব কাজ শেষ করে বাড়িতে গিয়েছে, বিকেলে আসবে আবার। রাফিদ আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা, অতঃপর কাউকে না পেয়ে সরাসরি ঢুকে পড়ে কিচেনে। বেসিনের কাছে হেলান দিয়ে পেছন থেকে চুপি চুপি দেখতে থাকে নম্রমিতাকে। শাড়ির আঁচল কোমরে গুছিয়ে এক মনে আটা মাখছে সে। আশেপাশের কোনো খেয়াল নেই। নম্রমিতাকে এই অবস্থায় দেখে দুষ্টমিরা চেপে বসে রাফিদের মাথায়। ফ্রিজ থেকে এক টুকরো বরফ বের করে পিছন থেকে এক হাতে চেপে ধরে নম্রমিতার উন্মুক্ত কোমরে। শিউরে ওঠে নম্রমিতা। আকস্মিক এমন আক্রমণে খানিকটা ভয়ও পায়, কিন্তু রাফিদ থেমে থাকে না। অপর হাতে টান দিয়ে খুলে দেয় নম্রমিতার চুল। চোখ পাকিয়ে তাকায় নম্রমিতা। সামনের ছোট ছোট চুলগুলো চোখে মুখে এসে বিরক্ত করছে। এদিকে আবার কোমরে বরফ ঠেকিয়ে থাকায় ঠান্ডায় শিরশির করছে শরীর। ছুটতে চাইলে আরো শক্ত করে চেপে ধরে রাফিদ। অতঃপর নম্রমিতা পরাজিত সৈনিকের ন্যায় বলে ওঠে, কি করছো রাফিদ? ছাড়ো, কেউ এসে যাবে। আসুক, বউকে জড়িয়ে ধরে আছে, অন্য কাউকে না। বিরক্ত হচ্ছি কিন্তু। আটা মাখা হাত দিয়েই চোখের সামনে আসা চুলগুলো সরাতে সরাতে বলে নম্রমিতা। মলিন চোখে তাকায় রাফিদ। অতঃপর দুঃখী দুঃখী মুখ করে বলে ওঠে, যাদের ছোঁয়ার কোনো অধিকার নেই তারা ছুঁয়ে দিচ্ছে প্রতিনিয়ত, অথচ যার প্রাপ্য সেই ছোঁয়ার বাহানা খুঁজছে, ছুঁয়ে দিয়েও যেন ছুঁতে পারছে না। রাফিদের কথা শুনে বেশ খানিকটা অবাক হয় নম্রমিতা। কথার মানে বোধগম্য হতেই শব্দ করে হেসে ওঠে সে। ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র সব বিল্ডিং খুঁজেও তোহাকে কোথাও পাওয়া গেল না। লাইব্রেরি থেকে শুরু করে প্রতিটা করিডর, এমনকি ছাদেও খুঁজতে বাদ দেয়নি রনক, কিন্তু ফলাফল শূন্য। অজানা আশঙ্কায় বুক ধুকপুক করছে তার। তোহার সাথে কড়া ব্যবহারের জন্য অনুতপ্ত সে। মেয়েটাকে একটু বেশিই বকে ফেলেছে সে। সদ্য কিশোরী তোহার টলমলে অশ্রুসিক্ত চোখ তার দৃষ্টি এড়ায়নি। তবুও রাগের কাছে অনুভূতিরা নত স্বীকার করেছে। ক্যান্টিনে ব্যাগের উপর মাথা রেখে শুয়ে আছে প্রীতি। হুট করেই তার রাগ হচ্ছে তোহার উপর। মেয়েটা আসবে বলেই তো এসেছিল কলেজে, কিন্তু একেবারে লাপাতা সে। একা একা ক্লাস করতে কোনো মতেই রাজি নয় প্রীতি। মনে মনে তোহাকে শখানেক গালি দিয়ে ব্যাগ কাঁধে উঠে দাঁড়ায় সে। উদ্দেশ্য বাড়িতে যাওয়া। পিছন ঘুরতেই হুট করে রনককে দেখে খানিকটা ভরকে যায় প্রীতি। সাথে অবাকও হয় বেশ। রনকে কেমন যেন অস্থির লাগছে। কিছু নিয়ে কি চিন্তিত উনি? আসসালামু আলাইকুম স্যার, কিছু বলবেন? বেশ খানিকটা অস্বস্তি হচ্ছে রনকের। প্রীতিকে কিভাবে জিজ্ঞাসা করবে বুঝতে পারছে না। আবার না জিজ্ঞাসা করেও উপায় নেই। চিন্তা হচ্ছে তার ভীষণ। উপায়ান্তর না পেয়ে রনক আমতা আমতা করে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসলে তোহাকে খুঁজছিলাম, দরকার ছিল একটু। রনকের কথা শুনে প্রীতি কিঞ্চিত অবাক হলেও মুখে তা প্রকাশ করে না। মলিন কণ্ঠে বলে ওঠে, ও তো আজ আসেনি স্যার, ক্লাসে তো দেখলাম না। তোহা এসেছিল, আমি আসলে একটা কাজ দিয়েছিলাম, সকালে ব্যস্ত থাকায় কথা বলার সময় পাইনি।
কিন্তু আমার তোর সাথে দেখা হয়নি। আপনি দাঁড়ান, আমি দেখছি কল করে, যদি ক্যাম্পাসে থাকে তো চলে আসবে। বেশ কয়েকবার রিং হওয়ার পর ফোন তোলে তোহা। বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। ফোনের আওয়াজে ঘুম ভাঙে। ঢুলু ঢুলু চোখে ফোন রিসিভ করে। তোহা, কোথায় তুই? ক্যাম্পাসে এসেছিস শুনলাম। প্রীতির কথা শুনে ঘুম ছুটে যায় তোহার। আবারও মনে পড়ে রনকের বলা কথাগুলো। ঠোঁট ফুলিয়ে কান্নারা ভিড় জমাতে চায়, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালো লাগছিল না, তাই বাড়ি চলে এসেছি। এখন রাখছি, পরে কথা বলবো। প্রীতির কথা শোনার অপেক্ষা না করেই কল কেটে দেয় তোহা। মনটা বড্ড ভার হয়ে আছে আজ। মনে মনে ঠিক করে নেয় রনকের সাথে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলবে সে। আর কখনো বন্ধুত্বের দাবিদার হবে না সে। স্যার হিসাবে ঠিক যতটুকু প্রয়োজন সেটুকুই কথা বলবে, এর বেশি নয়। জোর করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। রনক বন্ধুত্বের হাত বাড়িয়েছে তো কি হয়েছে? বাড়ানো হাত গ্রহণ করতেই হবে এমন কসম তো কেউ দেয়নি। সে ফিরিয়ে দেবে, রাখবে না কোনো সম্পর্ক রনকের সাথে। রনক চাইলেও না। তোহা বাড়িতে চলে গেছে কথাটা শুনে খানিকটা মনক্ষুণ্ণ হয় রনকের। তবুও মুখে অমায়িক হাসি বজায় রেখে প্রীতিকে বিদায় জানিয়ে নিজেও চলে যায় গন্তব্যে। তোহাকে তার ভালো লাগে এটা রনক জানে, তবে এতটা উতলা তো কখনো হয়নি। আজ হঠাৎ করে এমন উন্মত্ততা কিসের? তোহা তো কোনো দোষ করেনি, বরং সে রুহেলকে ভাই বানিয়ে কথাটা বলেছে। তাও কেন সে মেনে নিতে পারছে না? কেন মনে হচ্ছে তোহা তাকে ছাড়া অন্য কাউকে গুরুত্ব না দিক? তবে কি সে ভালোবেসে ফেলেছে তোহাকে? না, এ সম্ভব নয়। তোহা তো তার স্টুডেন্ট। টিচার মানেই হলো গুরু। গুরুজনের জায়গাকে এভাবে কলঙ্কিত করার অধিকার তো তার নেই। সকালে ঘুম ভাঙতেই নম্রমিতার চোখের সামনে ভেসে ওঠে রাফিদের মুখ। তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমোচ্ছে সে, যেন ছেড়ে দিলেই কোথাও পালিয়ে যাবে। ঘুমের মাঝের প্রতিটা নিঃশ্বাস এসে ঠেকছে নম্রমিতার গলায়। অদ্ভুত এক উষ্ণ শিহরণে রোমাঞ্চিত হচ্ছে দেহ মন। ভালো লাগছে রাফিদকে এত কাছ থেকে দেখতে। নম্রমিতার ডান হাত বাড়িয়ে আলতো হাতে এলোমেলো করে দেয় রাফিদের চুল। আলতো হাতে ছুঁয়ে দেয় রাফিদের আদুরে ঠোঁট, যা বেশ আদুরে ভঙ্গিতে ফুলিয়ে শুয়ে আছে রাফিদ। হাসে নম্রমিতা, ঠোঁট এগিয়ে চুমু খায় কপালে, অতঃপর নাকের ডগায়। সকাল সকাল গোসল শেষে ওয়াশরুম থেকে বের হয়েছে নম্রমিতা। ততক্ষণে রাফিদ সজাগ। ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। ফোলা ফোলা চোখে নম্রমিতার দিকে তাকিয়ে শব্দ করে হেসে ওঠে সে। ভ্রুকুচকে তাকায় নম্রমিতা। অসময়ে এহেন উচ্চস্বরে হাসির কারণ বোধগম্য হচ্ছে না তার। রাতে কিছু কি হয়েছিল নম্র? না, তেমন কিছু তো হয়নি। আচ্ছা, কেমন কিছু হয়নি? বাই এনি চান্স তুমি কি আমার ঘুমের সুযোগে? রাফিদের টেনে টেনে বলা দুষ্টমি ভরা কথা শুনে লজ্জায় অন্যদিকে ফিরে যায় নম্রমিতা। ছি, খালি খারাপ কথা তোমার, তাই না? খারাপ লোক। তুমি খারাপ কাজ করতে পারো আর আমি বলতেই দোষ? এটা তো ঠিক নয় নম্র। লুকিয়ে লুকিয়ে আমাকে আদর করবে আর আমি কোনো সুযোগ পাবো না, তা কি করে হয়? চুপ করো প্লিজ, কি সব উল্টাপাল্টা কথা বলছো সকাল সকাল? আচ্ছা, তাহলে সকাল সকাল গোসল করলে কেন বলো? আমি যতদূর জানি হাজব্যান্ড অনেক বেশি বেশি আদর করলে সকালে গোসল করতে হয়। চোখ পাকিয়ে তাকায় নম্রমিতা, এক প্রকার তেড়ে যায় গলা চেপে ধরার ভঙ্গিতে। ভাইয়া আসবো? তোহার কণ্ঠ শুনে ছিটকে দূরে সরে যায় নম্রমিতা। অতঃপর মিষ্টি হেসে তোহাকে ভেতরে আসতে বলে। ডিস্টার্ব করলাম নাকি ভাবি? আরে না না, তোমার যখন ইচ্ছে আসবে, পারমিশন নেওয়ার দরকার নেই, বুঝলে? মিষ্টি হেসে মাথা নাড়ায় তোহা, যার অর্থ সে বুঝেছে। বাবা, এত সকাল সকাল গোসল করেছো যে ভাবি, রাতে কি হয়েছিল? তোহার কথা শুনে ভেবাচাকা খেয়ে যায় নম্রমিতা, রাফিদ দুজনেই। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। দুজনের দিকে সন্দিহান চোখে তাকায় তোহা। অতঃপর ফিক করে হেসে উঠে বলে, নিশ্চয়ই এই কাজ ভাইয়ার, তাই না? মানে? এই যে বিছানায় টয়লেট করে দেওয়া, সেই জন্যই গোসল করতে হয়েছে সকাল সকাল তোমাকে, তাই না? হাঁপ ছেড়ে বাঁচে নম্রমিতা। এতক্ষণ কি না কি ভেবে অহেতুক লজ্জায় পড়ে গিয়েছিল সে। অতঃপর গমগমে কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। তোমার ভাইয়াই তো। এই এই কিসের আমি কি বাচ্চা নাকি যে বিছানায় টয়লেট করব? রাফিদের রাগী কণ্ঠ শুনে হা হা করে হেসে ওঠে নম্রমিতা আর তোহা দুজনেই। বোরিং চোখে তাকায় রাফিদ। শোনো তোহা,
আসলে এমন কিছুই না, সকাল সকাল অনেক গরম লাগছিল তো তাই গোসল সেরে নিলাম। সম্মতিসূচক মাথা নেড়ে রাফিদের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে চলে যায় তোহা। নম্রমিতা উকিঝুঁকি দিচ্ছে কাগজে কি আছে দেখার জন্য। অজানা জিনিস জানার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি থাকে। নম্রমিতাও তার ব্যতিক্রম নয়। কাগজে কি আছে তা দেখার আগ্রহ হচ্ছে তার ভীষণভাবে। রাফিদ পেপারগুলো চেক করতে করতে আর চোখে তাকায় নম্রমিতার দিকে, অতঃপর সেগুলো এগিয়ে দেয় নম্রমিতার দিকে। এগুলো কি? তোমার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমি, সেই পেপারগুলোই তুলে আনতে বলেছিলাম তোহাকে। তোহাদের কলেজেই অ্যাডমিশন করিয়েছি, দুজনেই একসাথে যাতায়াত করতে সুবিধা হবে। বেশ খুশি হয় নম্রমিতা, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে মলিন করে ফেলে মুখভঙ্গি। কি হলো? আমি এখন এই বাড়ির বউ রাফিদ, আমার বিয়ে হয়ে গেছে। বাড়ির বউদের পড়াশোনা করা ভালো দেখায় না। এসব নিয়মের তোয়াক্কা করা কবে থেকে শুরু করলে তুমি? যখন থেকে দেয়ালে পিঠ ঠেকে গেছে, যখন থেকে বুঝতে শিখেছি আমার পাশে কেউ নেই, বাঁচতে হলে এই সমাজের নিয়ম নীতির আওতায় বেঁধে থাকতে হবে, নয়তো পদে পদে অপমান, অপমাননার নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই পাবো না। ঠিক তখন থেকে তোয়াক্কা করা শুরু করেছি আমি। প্রেম আঙিনায় আগত সমস্ত কাটায় পা ফেলার আগে একজোড়া হাত পাবে আমৃত্যু অব্দি, পার কাটার মাঝে দেয়াল হয়ে, কথা দিলাম। আজ 3 দিন পর কলেজে এসেছে তোহা। এই কয়েকদিন নিজেকে সময় দিয়েছে, পরিবারের সাথে খুনসুটিময় কিছু সময় কাটিয়ে নিজেকে মাতিয়ে রাখার চেষ্টা করেছে। কখনো আবার একাকিত্ব সময়ে ভেবেছে নিজেকে নিয়ে, গুছানোর চেষ্টা করেছে অগোছালো ছন্নছাড়া মনকে। সদ্য যৌবনে পা দেয়া মেয়েদের মনের দোলাচল হয় ভিন্ন। এই তারা সুখের সাগরে ভাসে, তো এই কান্নায় বুক ভেঙে আসে। হঠাৎ পথ চলা কাউকে হুট করেই ভালো লাগে, আবার চিরপরিচিত কাছের মানুষটার প্রতি অনুভূতি শূন্য লাগে। তোহাও তার ব্যতিক্রম নয়, তবে রনকের ব্যবহার কিভাবে যেন তার মনে গেঁথে গিয়েছে। মনে প্রাণে সে চায় রনক আর তার সামনে না আসুক। তাকে অপমান করার কিংবা কিছু কথা শোনানোর স্বাদ থাকলেও সাধ্য যে তার নেই। ক্যাম্পাসের দক্ষিণ দিকে কৃষ্ণচূড়া গাছ, তার সামনে ছোট্ট একটা জলাশয়। জলাশয়টা বেশ খানিকটা ছোট আর ঘাটবিহীন হওয়ায় পুকুর ঠিক বলা চলে না। সুবিন্যস্ত কৃষ্ণচূড়া গাছের অসংখ্য ফুল পড়ে আছে জলাশয়ে, যেন ঘোলাটে জলের উপর লাল আলতা বিছানো। গাছের নিচের দিকের মাটিতেও বেশ কিছু ফুল বিছিয়ে আছে স্তরের ন্যায়, যেন রেড কার্পেট। তোহা খালি পায়ে হেঁটে বেড়ায় রেড কার্পেটের উপর দিয়ে। মাঝে মাঝে কয়েকটা ফুল গাছ থেকে নিচে পড়ছে। তোহা তো লুফে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। তোহাকে 2 হাত বিছিয়ে এভাবে উপভোগ করতে দেখে হাসে প্রীতি, নাফিসা। তারাও এগিয়ে যায় তোহার দিকে। পায়ের শব্দ অনুভূত হতেই ঝট করে চোখ খুলে ফেলে তোহা, আঙ্গুল তুলে শাসিয়ে বলে ওঠে, একদম জুতো পরে এদিকে পা বাড়াবি না কেউ। আস্তে ভাবে জুতা খুলে আয় আমার রাজ্যে। তোহার কথায় মুখ বেঁকিয়ে তাকায় নাফিসা, চোখ ছোট ছোট করে কোমরে 2 হাত গুজে বলে ওঠে, তোর রাজ্য? সিরিয়াসলি তোহা, এটা হলো প্রকৃতির সম্পদ, তাই এটা আমাদেরও রাজ্য। সে তো ভালো কথা, কিন্তু জুতা পরে আসলে ফুলগুলো পিষে যাবে, তাই জুতো পরে আসতে পারবি না। সানিয়া কিছু বলতে গেলে তাকে থামিয়ে দেয় প্রীতি। অতঃপর দুজনে জুতো খুলে তোহার কাছে যায়। 3 বান্ধবী একসঙ্গে ফুলের বিছানায় বসে পা ঝুলিয়ে দেয় জলাশয়ে। এরপর নানা কথা আলোচনা নিয়ে খোশ গল্পে মেতে ওঠে। তোহা, জানিস কি হয়েছে? প্রীতির কথা শুনে প্রশ্নবিদ্ধ চোখে সেদিকে তাকায় তোহা, যার অর্থ কি হয়েছে। আমাদের যে গেস্ট টিচার আছে না, রনক স্যার, উনি তোকে খুঁজছিলেন। কি যেন একটা কাজ আছে বলছিলেন। কিছু কি হয়েছে? গা ছাড়া ভাব নিয়ে পানিতে পা দিয়ে ছলৎ ছলৎ শব্দ করে তোহা। উৎসুক জনতার ন্যায় উত্তরের অপেক্ষায় তোহার দিকে তাকিয়ে থাকে প্রীতি আর সানিয়া। কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও তোহা কিছু বলে না। বিরক্ত হয় তারা। ধ্যাত, খালি চুপ করে থাকে। কিছু জিজ্ঞাসা করলেও যে মানুষ এমন চুপ করে থাকে, তোকে না দেখলে জানতাম না। বলদ একটা, ভালো মুড নষ্ট করে দিলি। ফিক করে হেসে ওঠে তোহা। প্রীতি মেয়েটা তাকে যে ঠিক কতখানি ভালোবাসে সে জানে। একেবারে বোনের প্রতিচ্ছবি যেন। কলেজ জীবনে যেখানে সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে, সেখানে এই মেয়েটা সর্বদা তাকে নিয়ে ভাবে। অনেকটা বেশি বোঝে। এই যে কথায় কথায় রাগ দেখানো, এটাও ভালোবাসারই এক প্রতিচ্ছবি। কিছু হওয়ার ছিল কি আমাদের মাঝে? স্যারের সাথে একটা স্টুডেন্টের নিশ্চয়ই প্রেম হতে পারে না?
আবার বন্ধুত্ব হওয়াটাও অস্বাভাবিক। সেক্ষেত্রে কিছু হওয়ার লক্ষণ তো আমি দেখছি না। তোহার কথা শুনে বাঁকা চোখে তাকায় নাফিসা, উৎসাহ নিয়ে বলে ওঠে, বাই এনি চান্স তুই কি স্যারকে ভালোবেসে ফেলেছিস তোহা? বিস্ময়ে হতবাক তোহা থুক করে উঠল বুকের ভেতর। কেমন যেন আনচান করছে শরীর, উস্কো খুস্কো লাগছে নিজেকে। সানিয়ার বলা কথাটা যেন তার সহ্য হলো না, অস্বস্তি হচ্ছে ভীষণ। সত্যিই কি সে ভালোবেসে ফেলেছে ওই খারাপ মানুষটাকে, যে কিনা বিনা অপরাধে কোনো আগাম বার্তাবিহীন আচমকাই তাকে এত কষ্ট দিয়ে গেল?